এখানে ধূলিকণা মুক্ত বায়ু কেন দরকার, বারবার বলছি ধূলিকণা মুক্ত বায়ু এই কারণে নিচ্ছি যাতে করে আমার কি হয়, এই অনুঘটকটা নষ্ট না হয়। যদি ধূলিকণা থাকতো তাহলে এই অনুঘটকটা কি হয়ে যেত বলতো, নষ্ট হয়ে যেত, ডিস্ট্রয় হয়ে যেত, তাহলে বারবার তোমাকে অনুঘটক পাল্টাতে হতো, তাই না? তাহলে তোমার এখানে বারবার ক্ষতি হতো, ক্ষয় হতো। এটা দাম বেশি নয়, বাট তাও বারবার চেঞ্জ করতে হবে, কি দরকার? সেই জন্য আমরা কি করছি, ধূলিকণা মুক্ত বায়ু ভরছি আর সালফার ডাইঅক্সাইড নিচ্ছি, বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করছি। এই সালফার ট্রাই অক্সাইড এই দিক দিয়ে পাঠাচ্ছি অন্য একটা চেম্বারে, এবং ওপর থেকে কি করছি 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ফেলছি। তাহলে ওপর থেকে যদি 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ফেলি, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাই অক্সাইড পরস্পর বিক্রিয়া করছে, দিয়ে তৈরি করছে একটা বিশেষ পদার্থ, তার নাম হচ্ছে ওলিয়াম, H2S2O7। এর নাম হচ্ছে ওলিয়াম। এটা তোমাদের স্কুলের পরীক্ষায় দেবেই, স্টার দিয়ে রাখো, দেবেই পরীক্ষায় ওলিয়াম। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে পরীক্ষাগারে অজৈব রসায়ন। পরীক্ষাগারে অজৈব রসায়ন মানে হচ্ছে আমরা এখানে তিনটি গ্যাস প্রস্তুতি পড়বো। তিনটি গ্যাস প্রস্তুতি মানে আমরা এখানে পড়বো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি, এবং তার সঙ্গে আমরা পড়বো হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি। এই তিনটি গ্যাস প্রস্তুতি পড়বো। কিরকম প্রস্তুতি? আমরা পড়বো পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগার কাকে বলে? যেখানে গিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি। প্রস্তুতি দু রকমের হয়, একটা পরীক্ষাগারের প্রস্তুতি হয়, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে ধর বাড়িতে তুই বাথরুম ক্লিন করবি, তার জন্য একটা অ্যাসিড দরকার, দ্যাট ইজ কল্ড মিউরিয়েটিক অ্যাসিড। এবার এই মিউরিয়েটিক অ্যাসিডটা আমরা ইন্ডাস্ট্রিতে তৈরি করি। কেন? কারণ সেখানে আমাকে প্রচুর তৈরি করতে হয় সকলের জন্য। এবার আমরা যদি পরীক্ষাগারে তৈরি করতে যাই, পরীক্ষাগারে তৈরি করব কতটুকু স্যার? অল্প, কারণ আমার তখনই দরকার এক্সপেরিমেন্ট করার জন্য। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যদি ওয়েতে দেখি তাহলে আমাকে অনেক তৈরি করতে হবে, কারণ সেই অ্যাসিডটা আমাকে প্রচুর জায়গায় বিক্রি করতে হবে এবং সেখান থেকে প্রফিট করতে হবে। কিন্তু আমি এখানে প্রফিটের কথা বলছি না। আমরা যে গ্যাস তিনটে প্রস্তুতি করব, লাইক অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড আর নাইট্রোজেন, এগুলো কিন্তু আমরা পরীক্ষাগার, পরীক্ষাগার মানে আমি যাব একটু তৈরি করব, দিয়ে তার ধর্ম বৈশিষ্ট্য এগুলো দেখবো। কিন্তু যখন এটার উপর আমি ইন্ডাস্ট্রিতে যাব তখন সেই জিনিসটাই পুরো আলাদা হয়ে যাবে। তাই প্রস্তুতি কিন্তু দু রকম হবে। নেচার বড়ই রহস্যময়। একটা পদার্থ সোডিয়াম, জলের সাথে কেমন ভাবে, জলে সোডিয়াম ফেললে ধপ করে আগুন লেগে যাচ্ছে, কিন্তু সেরকমই একটা ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, সে জলের সাথে নর্মালি বিক্রিয়া করেই না। তাহলে এগুলো ডিপেন্ড করছে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল। যেমন মানুষের মানসিকতা ডিপেন্ড করছে ম্যান টু ম্যান, নাকি ম্যান টু ম্যান ভ্যারি করে, সেরকমই এই ম্যাটেরিয়াল গুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। ওর ক্যারেক্টারিস্টিক্স যা, শিবমের ক্যারেক্টারিস্টিক্স তা নয়, সায়নের ক্যারেক্টারিস্টিক্স তা নয়, সবার ক্যারেক্টারিস্টিক্স আমাদের আলাদা, আমার ক্যারেক্টারিস্টিক্স আলাদা, প্রত্যেকের আমাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, তেমনি ম্যাটেরিয়াল গুলোরও ক্যারেক্টারিস্টিক্স আলাদা। এবার তাদের মধ্যে কিছু সিমিলারিটিস আছে। যেমন এখানে আমরা যদি সিমিলারিটিস কথা বলি, খারাপভাবে নেবে না, যে কিছু স্টুডেন্টস আছে যারা সত্যি পড়াশোনা করতে চায়, তারা ভালো স্টুডেন্টের খারাপভাবে নেবে না, ভালো স্টুডেন্ট দরকার ধরছে আমি, যে তার ছাত্র হিসেবে খুব ভালো। কিছু আছে যারা মিডিওকার, যে না স্যার আমরা ইমপ্রুভ করতে চাই, তারা ইমপ্রুভ করেও। আর আছে কি, যে না স্যার ঠেকাঠুকি দিয়ে কোনো রকমে পাস করতে পারলেই হলো, আমাদের জীবনে আর কিছু চাই না। এরকম তিনটে ভাগে আমরা স্যারেরা মোটামুটি ভাগ করে নিই স্টুডেন্টদেরকে, যে না ওই মেয়েটার মধ্যে বা ওই ছেলেটার মধ্যে কিছু ক্যাপাবিলিটিস আছে। এবার আমরা এটাকে কি বলছি, ফিজিক্স ম্যাথস, এই পড়াশোনার ভিত্তিতে। কিন্তু আমরা যদি ডেইলি লাইফে দেখি, ডেইলি লাইফে আবার অন্যরকম চেহারা দাঁড়ায়। যারা ব্যাক বেঞ্চার হয় তারা আবার অনেক জায়গায় ভালো জায়গায় চলে যায়। হতেই পারে, এটা না হওয়ার কিছু নাই। তো ওইভাবে মাপকাঠি দিয়ে আমি মাপতে কোনোদিন স্টুডেন্টকে চাই না, আমি কোনোদিন মাপিও না। সেজন্য দেখবো আমি যখন রেজাল্ট বার করি, প্রত্যেকটা রেজাল্টে দেখবো আমি একটা ব্র্যাকেটে কথা লিখি, অন দ্য বেসিস অফ মেরিট। মেরিট মানে কি? পড়াশোনা। তুমি পড়াশোনায় আমার কাছে 100 র্যাঙ্ক করেছো, কিন্তু তুমি হয়তো খেলাধুলায় ফার্স্ট, কেউ তোমার দিকে তাকিয়ে, তুমি কাউকে তাকিয়ে দেখো না, তো হতেই পারে। তো এগুলো ডিপেন্ড করছে। সেই জন্য আমরা কি বলি, যে এখানে আমি সবাইকেই পড়াচ্ছি, দ্যাট মিনস যে আমি গোটা ক্লাসকে একটা জিনিস পড়াচ্ছি, কিন্তু গোটা ক্লাস তো একটা পড়াশোনা নেওয়ার মতো সক্ষম নয়, সক্ষম কোনোদিনই নয় ভাই। গল্প এরকম হচ্ছে যে ধরো কেমিস্ট্রি, আমার যেমন কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না, কোনো কালে আমার কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না, কিন্তু আমার ফিজিক্স পড়তে খুব ভালো লাগে, আমার ম্যাথস করতে খুব ভালো লাগে। তো ডিপেন্ড করছে যে আমার ভালো লাগে না, ইচ্ছে হয় না পড়তে। যেমন তোমাদের বয়সে আমার কোনোদিন হিস্ট্রির প্রতি ভালোবাসা জন্মায়নি। হিস্ট্রি হলে আমার বিরক্ত লেগে যেত, যে হিস্ট্রি ক্লাস বোরিং, আমি ঘুমাবো চুপচাপ। যেমন স্যার আমি ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু হিস্ট্রিতে আমি লাস্ট হতাম। আমি কোনোদিন হিস্ট্রিতে ভালো নাম্বার পাইনি, কিন্তু অথচ অন্যান্য ছেলেরা হিস্ট্রিতে ভালো পেত, আমি পারতাম না হিস্ট্রি। কিন্তু আমাকে ইংলিশ, ম্যাথস, সায়েন্স এগুলোতে কেউ হাত দিতে পারতো না।
তো হিস্ট্রি ক্লাসে আমি চুপচাপ ঘুমাতাম, স্যারও বলতো চুপচাপ ঘুমাবি, বিরক্ত করবি না, তবে চুপচাপ ঘুমিয়ে যেতাম ক্লাসে। যে কি করবো, হিস্ট্রি ক্লাস আমি শুনে বেকার, আমি কিছু বুঝতেও পারবো না। এবার বড় হয়ে যখন হিস্ট্রি পড়ছি তখন আমার খুব ভালো লাগছে, কারণ তখন আমার বোধ বুদ্ধি ছিল না, বা আমি হয়তো সেরকম কিছু পাইনি যেখানে ইন্টারেস্টিং ওয়েতে ফিজিক্সটা এই তোমার এটাকে পড়ানো যেতে পারতো হিস্ট্রি। কিন্তু আমি এখন নিজে যখন হিস্ট্রি সেলফ রিড করছি তখন বলছি আরে বাপরে বাপ, এটা হেভি জিনিস, ভালো লাগছে আমার পড়তে। মহাত্মা গান্ধীর গল্প, সুভাষ চন্দ্র বসুর গল্প পড়তে ভালো লাগে, গল্পের বই তো আমিও পড়ি, ভালো লাগে। হিস্ট্রি তো আলটিমেটলি গল্পই। তো সবাই সমান নয়, সেই জন্য ওই আমরা একটা গল্প বলি কি, যে আমরা একটা জিনিস ঠিক করেছি যে সবাইকেই গাছে চড়তে হবে। এবার সবাই কারা? মাছকেও বলছি গাছে চড়তে হবে, পাখিকেও বলছি গাছে যেতে হবে, কুমিরকেও বলছি গাছে যেতে হবে, আবার কি বাঁদরকেও বলছি গাছে যেতে হবে। দেখা যাবে পাখি উড়ে ফুট করে গাছে চেপে গেল, তো ও তো ফার্স্ট হবেই ন্যাচারালি। তো মাপকাঠি সবসময় পড়াশোনা নয়, কিন্তু হ্যাঁ আমরা এখানে ওই মাপকাঠির কথা বলছি, আমরা হচ্ছে বেসিক নলেজটুকু, উই আর টকিং অ্যাবাউট দ্য বেসিক নলেজ। আবার আমাদের সিস্টেমটা এরকম যে তুমি যদি 10 পর্যন্ত একটু ভালো পড়াশোনা করো, আমরা আলটিমেটলি একটা জীবিকার দিকে খোঁজ দিই। জীবিকা মানে কি, যেটা করে আমি উপার্জন করব। এবার উপার্জন করার জন্য কি হয়, সব থেকে ভালো কি, না স্যার চাকরি করো, সব থেকে ভালো জিনিস, লাইফ সেটেল, কোনো ব্যাপার নাই। আর সেটা যদি গভর্নমেন্ট হয় আরো ভালো, তোমরা নিজেরাই দেখছো গভর্নমেন্ট হলে আরো ভালো। প্রাইভেটে কি হয়, চাকরি যাওয়ার ভয় থাকে, গভর্নমেন্টে চাকরি যাওয়ার ভয়ই থাকে না। জানি না আমি আছেও কিনা, আই ডোন্ট নো, বাট আমি মোটামুটি ধরে চলছি। তাহলে লোক সরকারি চাকরির প্রতি পাগল হয়ে যাচ্ছে। আবার কি আছে, বেসরকারিতে কম হলেও কিন্তু বেসরকারি স্যালারি অনেক বেশি। তুমি যদি একটা ভালো ইঞ্জিনিয়ার হও, মান্থলি 4-5 লাখ টাকা তোমার কাছে কোনো ব্যাপারই নাই, কিন্তু তার সংখ্যা কম, কিন্তু সেই সংখ্যায় তোমাকে যেতে হবে। আবার কেউ যদি খুব ভালো খেলে, সে অ্যাথলিট কোটাতে গিয়ে ভালো চাকরি পেতে পারে। সব জায়গাতে অপশন আছে, তোমাকে অপশনটা চয়েস করতে হবে, কিন্তু তার জন্য বেসিক নিড, বেসিক এডুকেশনটুকু দরকার। আমি বেসিক এডুকেশনের কথা বলছি, আমি তোমাকে বলছি না যে ফিজিক্সে তুমি মাস্টার হও, নো নো নো, আমি ওরকম বলছি না, যে মাস্টার হবার সে হবে, কিন্তু বেসিক এডুকেশনটুকু দরকার। সেই জন্য যে ফার্স্ট হয় তারও উচিত কিছু খেলাধুলা করা। আমি বেসিকেরই কথা বলছি, তাই না? আমি যদি আমার কথা বলি, আমি ক্লাসে ফার্স্ট হতাম, আমি খেলাধুলাতেও ফার্স্ট হতাম, আমি লং জাম্পে ফার্স্ট হতাম, হাই জাম্পে ফার্স্ট হতাম, 400 মিটারে ফার্স্ট হতাম, এই 3টে ক্যাটাগরিতে আমি ফার্স্ট হতাম। না আমি ফার্স্ট হতাম, আমার এখনো সার্টিফিকেট রাখা আছে, কোনদিন এলে দেখিয়ে দিব। আমি বেলভেরিতে আছে, কোনদিন আমাকে বলে সার্টিফিকেট আপনার সত্যি আছে, আছে আমার সার্টিফিকেট। আমি ফার্স্ট হতাম, ক্লাসে ফার্স্ট হতাম, তো অবভিয়াসলি আমি হতাম। আমার দুই দিকে ভালো লাগতো, খেলাধুলা করতে ভালো লাগতো, আমার এইদিকে ভালো লাগতো। কিন্তু তোমাদের মধ্যে এই জিনিস থাকছে না কেন? ওয়াই? তোমাদের মধ্যে উচিত যে না, শরীর চর্চা খেলাধুলা করা। তোমাদের বয়সে আমি এই বিক্রমের থেকেও পাতলা ছিলাম, এইরকম দৌড়াতাম খুব, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ভলিবল খেলতাম, সব রকম খেলতাম। তখন আমাদের স্যারদেরকে আমরা সম্মান করতাম, স্যারদের সঙ্গে খেলতাম, যে স্যার চলুন স্যার খেলবো খেলবো, স্যাররাও চলে আসতো, চল খেলি আমরাও। হ্যাঁ, ওকে, সো আই এম টকিং অ্যাবাউট বেসিক নলেজ। হ্যাঁ প্লিজ, তো ওই বেসিক নলেজটাকেও নাও। তোমাকে বারবার বলছি, যে ফার্স্ট হওয়ার সে তো ফার্স্ট হবে, পড়াশোনা করবে, কিন্তু যেটা করবে বেস্ট করো, বেস্ট, দ্য বেস্ট, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। ঠিক আছে, চলো। অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমি গল্পের মতো করে বোঝাবো, পুরো গল্প, এটা মুখস্থ করতে হবে কিন্তু পুরো গল্প, একদম গল্প বোঝো। তখন আমি যেমন গল্প বলছি, এসে গল্প। তোমাকে কি তৈরি করতে হবে বা, তোমাকে তৈরি করতে হবে অ্যামোনিয়া। মনে শুনতে অসুবিধা হচ্ছে নাকি? সামনে আসবি, চলে বিক্রমের পাশে চলে, এই তুই চলে বিক্রমের পাশে, যদি আসবি তো না ঠিক আছে তো থাক, যদি সামনে আসবি চলে। তোমাদের কথা যাচ্ছে তো কানে, ঠিক আছে? আমি ভাবছি একটা ছোট মাইক লাগাবো, না অবভিয়াসলি লাস্টের দিকে অসুবিধা হয়ে যেতে সম্ভবত, হোয়াটএভার। চলো, ফ্যানগুলো বন্ধ করে দিলে অনেকটা সুবিধা হবে, কিন্তু ফ্যান চলুক, এসিটা গরম আছে। ওকে, সো উইল বি টকিং অ্যাবাউট অ্যামোনিয়া। আমরা অ্যামোনিয়া প্রস্তুত করবো। এখন দেখো, অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে, তুমি কিছু প্রস্তুত করতে গেলে তোমাকে একটা বিক্রিয়া করতে হবে। তাহলে বিক্রিয়াটা কি? না, তো আমাদেরকে দুটো পদার্থ দরকার, তাদেরকে বলা হয় প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। তাহলে আমরা প্রথমে যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। লিখতে হবে না খাতায় কিছু, প্লিজ শোনো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। আচ্ছা, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য মানে কি? যে রাসায়নিক পদার্থটা আমার দরকার। তাহলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়া প্রস্তুতের ক্ষেত্রে দরকার হয় দুটো পদার্থ, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে কলিচুন, CaOH2। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন এই দুটো দরকার। কলিচুন না থাকলে তোমার কাছে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড থাকলেও হবে, ক্যালসিয়াম অক্সাইড না থেকে তোমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলেও হবে, তিনটে থাকলে যে কোনো একটাতেই হবে।
কিন্তু আমরা ধরেই চলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার, আর কি দরকার? কলিচুন, এই দুটো পদার্থ দরকার। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে আমাদের কি দরকার? কলিচুন আর অ্যামোনিয়াম ক্লোরাইড। কি রাখছিস ওখানে? কার টাকা এটা? তো অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন দরকার, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। এরপর পড়বো আমরা বিক্রিয়ার নীতি। নীতি মানে কি? কি প্রসেসে আমি এটাকে তৈরি করব। না তো স্যার 1:3 অনুপাতে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুনকে নিন, দিয়ে সামান্য পরিমাণ উত্তপ্ত করুন। মানে কি? একটা পাত্র নেবা তুমি, সেই পাত্রের মধ্যে, নিচে আঁকছি, একটা পাত্র নেবা তুমি, দেখো একটা বোঝাচ্ছি আমি, ভালো করে বোঝো, বাকিগুলো এমনি তাহলে হয়ে যাবে। একটা পাত্র নেবা তুমি, এই পাত্রের মধ্যে কি তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি নেবা বলো তো? কলিচুন। কেমন অনুপাতে নেবা? 1:3, এবং তাকে সামান্য পরিমাণ উত্তপ্ত করবা। সামান্য পরিমাণ যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে নীতি, যে স্যার অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুনকে 1:3 অনুপাতে নিয়ে যদি সামান্য পরিমাণ উত্তপ্ত করা হয় তাহলে স্যার আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে? অ্যামোনিয়া। এবার আমাদের কি দরকার বলতো? রাসায়নিক সমীকরণ। কারণ সমীকরণের মাধ্যমে আমরা জানতে পারবো যে সত্যি বিক্রিয়া হচ্ছে কিনা। তাহলে সমীকরণটা কি হবে স্যার? সমীকরণটা হচ্ছে 2NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস CaOH2। এটা হচ্ছে ব্যালেন্স করলাম, সেজন্য 2 দিলাম। এখান থেকে কি তৈরি হবে? আমি নিচে লিখছি, এখান থেকে তৈরি হবে তোমার CaCl2। ভালো করে বোঝো, এই ক্যালসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে নিল তো ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো, CaCl2। আর কি তৈরি করবে বলতো? অ্যামোনিয়া 2NH3, আর তৈরি করবে জল 2H2O। এইভাবে বিক্রিয়া হবে। স্যার 2 ফুই এগুলো দিলেন কেন? ব্যালেন্স করার জন্য। ভালো করে বোঝো, দেখো এখানে অক্সিজেন কটা আছে? স্যার অক্সিজেন একটা আছে না, একের বাইরে কটা আছে? 2। তাহলে অক্সিজেন অ্যাকচুয়ালি আছে 2টো, তাহলে তোমাকে 2টো অক্সিজেন লাগবে। দেখো আগে 2 গুণ করে দিয়েছি, মানে 2টো অক্সিজেন। হাইড্রোজেন কটা আছে স্যার? 3 2 6টা, 2 2 4 10টা। এখানে কটা হাইড্রোজেন আছে স্যার? 2 4, তাহলে কটা হলো? 8টা। গুণ হয়ে যায় এগুলো, 8টা। আর এখানে কটা আছে বলো তো? 2টো, 10টা। দেখো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটাকে বলে ব্যালেন্স করা। তাহলে আমরা এইভাবে ব্যালেন্স করে নিলাম এবং সমীকরণটা পেলাম। তার মানে আমি এখানে যে একটা পাইপ রাখি বলতো, এই পাইপটাকে বলা হয় নির্গম নল। কি বলা হয়? নির্গম নল। তাহলে এখান থেকে যে অ্যামোনিয়াটা তৈরি হবে না, নির্গম নল দিয়ে বাইরে 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 বেরিয়ে আসবে। কিন্তু দেখো তুমি, এই যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে, কিন্তু শুধু অ্যামোনিয়া তৈরি হচ্ছে না, অ্যামোনিয়ার সঙ্গে তৈরি হচ্ছে জল, এবং তুমি নিচে তাপ দিচ্ছ। তাহলে যে অ্যামোনিয়াটা বেরোবে না, সেই অ্যামোনিয়াতে শুধু অ্যামোনিয়া থাকবে না, তার সাথে কি থাকবে বলতো? জলীয় বাষ্প থাকবে, এবং এখান থেকে অ্যামোনিয়ার জলীয় বাষ্পটা বেরোবে। এবার আমি তৈরি করতে চাইছি অ্যামোনিয়া, কিন্তু তার সাথে জলীয় বাষ্পটাও থাকছে, এটাও তো ভুল, কারণ আমাকে অ্যামোনিয়াটা বিশুদ্ধ দরকার। তাহলে এবার পড়বো আমরা অ্যামোনিয়ার শুদ্ধিকরণ। শুদ্ধিকরণটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি শুষ্কীকরণ। কেন শুষ্কীকরণ বলছি? কারণ আমি এখানে গ্যাসটাকে শুষ্ক করতে চাইছি। শুষ্ক মিন্স ড্রাই, জল বার করে দিতে চাইছি। তো একে জল বার করার জন্য এটাকে এমন একটা পাত্রের মধ্য দিয়ে চালনা করা হলো যেখানটাতে কি হতে পারে না, তো স্যার যেখানটা থেকে জলগুলো শোষণ হয়ে যাবে। হ্যাঁ না না বলো? এমন একটা পাত্র যার মধ্য দিয়ে জল শোষণ হয়ে যাবে। তো জল শোষক পদার্থ কারা? কিছু কিছু পদার্থ আছে যারা জল শোষণ করতে পারে, যেমন ধরো জল শোষক পদার্থ। তাহলে জল শোষক পদার্থ যারা হচ্ছে জলকে শোষণ করতে পারে, যেমন উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হচ্ছে সব থেকে বড় জল শোষক পদার্থ হচ্ছে H2SO4। এটা তীব্র জলাকর্ষী পদার্থ, এই জলকে প্রচুর পরিমাণ শোষণ করে নেয়। আর একটা হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, এইগুলো হচ্ছে জল শোষক পদার্থ। তো যেটা সব থেকে তীব্র জল শোষক পদার্থ, আগে এটাকে ঢালি এখানে। তাহলে আমি যদি এখানে H2SO4 দিয়ে দিই এবং তার মধ্যে ওই জলীয় বাষ্পটাকে চালাই, তাহলে স্যার H2SO4 জলগুলোকে শোষণ করে নেবে। ভেরি গুড, ও তো শোষণ করে নেবেই। কিন্তু এই যে H2SO4 আছে, এই H2SO4 উৎপন্ন অ্যামোনিয়ার সাথে আবার বিক্রিয়াও করে নেয়। কি হয় না, তো উৎপন্ন অ্যামোনিয়ার সাথে H2SO4 বিক্রিয়া করে তোমার তৈরি করে ফেলে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট এইটা তৈরি করে নেবে ও। তাই তো মুশকিল হয়ে গেল স্যার, ও মুশকিল হয়ে গেল স্যার। কারণ আমি অ্যামোনিয়া তৈরি করতে চাইছি, এখানে যদি আমি H2SO4 দিই তাহলে এখানে তো তৈরি হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তাহলে আমি এখানে কি অ্যামোনিয়া পাবো না? ও তো বিক্রিয়া করে নেবে। তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে গেলে H2SO4 হবে না। কেন H2SO4 হবে না? কারণ যদি আমি H2SO4 এর সাহায্যে অ্যামোনিয়াকে শুষ্ক করতে চাই বাবা, তাহলে পরে H2SO4 অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নেবে, আর আমি যেটা তৈরি করতে চাইছি সেটাই তৈরি হবে না, বিক্রিয়া করে অন্য পদার্থ তৈরি হয়ে যাবে।
তাহলে এটা করে আমার লাভ কি? কিছুই লাভ নাই। সেই জন্য আমরা কোনোদিনই অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে H2SO4 নেব না। কেন নিলাম না? কারণ H2SO4 হচ্ছে একটা অ্যাসিড, আর পরের পরীক্ষায় দেখাবো অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। অ্যাসিড আর ক্ষার পরস্পর কি করে বিক্রিয়া করে নেয়? কি তৈরি করে? লবণ আর জল তৈরি করে। তো এখানে দেখো শুধু লবণ তৈরি হচ্ছে, তাহলে বেসিক্যালি এই ঘটনা ঘটছে বলে তুমি H2SO4 নিতে পারবে না। তো মাধ্যমিকের প্রশ্ন, অ্যামোনিয়া প্রস্তুত করতে বা অ্যামোনিয়াকে শুষ্ক করতে কেন H2SO4 নেওয়া হয় না? তার কারণ স্যার, H2SO4 অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নেবে এবং বিক্রিয়া করে একটা লবণ তৈরি করবে, তার নাম কি স্যার? অ্যামোনিয়াম সালফেট। তাহলে স্যার P2O5 দিয়ে করুন। এগেইন P2O5 দিয়ে হবে না। কেন? P2O5 হচ্ছে একটা আম্লিক পদার্থ, এটা হচ্ছে আম্লিক পদার্থ। এগেইন অ্যামোনিয়া এই আম্লিক পদার্থের সাথে বিক্রিয়া করে নেয়, দিয়ে ফসফরাস অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে। কি তৈরি করে? অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে, অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়াম ফসফেট যেহেতু তৈরি করে নিচ্ছে, তাহলে এটাও পারবো না আমি তৈরি করতে। সেই জন্য আমি যেখানে P2O5 দিই, দিয়ে আমি চাই সেখান থেকে অ্যামোনিয়াকে শুষ্ক করতে, হবে না। কেন হবে না বাবা? কারণ অ্যামোনিয়া আর P2O5 পরস্পর কি করে নেবে? বিক্রিয়া করে নেবে, এবং বিক্রিয়ার ফলে কি তৈরি করে নেবে? অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে গেলে আমি P2O5ও নিতে পারবো না স্যার। কেন নিতে পারবো না? সেম সমস্যা দাঁড়ালো, নাকি বিক্রিয়া করে নিচ্ছে স্যার। যদি বিক্রিয়া করে নেয় আমি, তাহলে কিভাবে শুষ্ক করব? বুঝতে পারছো ব্যাপারটা? শুষ্ক করবো কি করে? হবে না। তাহলে এটা তো শুষ্ক করা গেল না। তাহলে এটাতেও শুষ্ক কেন করা যাচ্ছে না? কারণ বিক্রিয়া করে নিচ্ছে। আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডটা ট্রাই করতাম স্যার, তাহলে এখানে ধরো আমি ক্যালসিয়াম ক্লোরাইড রেখেছি, প্রচুর ক্যালসিয়াম ক্লোরাইড রেখেছি, এবং আমি সেই অ্যামোনিয়া আর জলীয় বাষ্পটাকে এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড জলগুলোকে শোষণ করে নেবে, দিয়ে এখান থেকে কি বেরোবে? অ্যামোনিয়া। তাও হয় না। কেন হয় না? কারণ দেখা গেছে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নেয়, দিয়ে একটা জুতো যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড .NaHC এইরকম একটা জুতো যৌগ তৈরি করে নেয়। তাহলে এইরকম একটা জুতো যৌগ তৈরি করে নিচ্ছে বলে এও বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিচ্ছে বলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারাও কোনোদিনই অ্যামোনিয়াকে শুষ্কি করতে পারবো না। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন মাধ্যমিকের জন্য আসতে পারে? যে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা কেন অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না? প্রশ্ন দিতে পারে, স্যার ফসফরাস পেন্টক্সাইড দিয়ে কি অ্যামোনিয়াকে শুষ্ক করা যেতে পারে? যুক্তি দাও। তখন না, হবে না। যুক্তি এটাই, যা বুঝালাম। এইটা দিয়ে হবে? হবে না। তাহলে হবে কোনটা দিয়ে? হবেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, আর অ্যামোনিয়াও একটা ক্ষার। দুটো ক্ষার পরস্পর সহজে বিক্রিয়া করে না। সেই জন্য আমরা এখানে কি করব? ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনের স্তম্ভ দেবো। সেই জন্য দেখো তোমাদের বই এরকম পোড়া চুনের স্তম্ভ দেওয়া আছে, পোড়া চুনের স্তম্ভ। পোড়া চুন কি করবে? এই রকম ভাবে ওই জলগুলোকে শোষণ করে নেবে, দিয়ে এখান থেকে বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাসকে বের করে দেবে। তাহলে আমরা শুষ্কীকরণের জন্য ইউজ করব স্যার ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন। বলো P2O5, সরি। তাহলে শুষ্কীকরণের জন্য আমরা কি ইউজ করব? পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। ক্লিয়ার হলো শুষ্কীকরণ? এবার এখান থেকে হু হু করে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে। এবার অ্যামোনিয়া গ্যাস তো বেরিয়ে যাবে, কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে আমাকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ না বলো? সংগ্রহ করতে হবে। এবার সংগ্রহ করার জন্য আমরা কি করলাম? একটা পাইপ দিলাম। তো দেখা যাচ্ছে অ্যামোনিয়া গ্যাস না খুব হালকা, হালকা হওয়ার জন্য আকাশে উড়ে যাচ্ছে। তাহলে অ্যামোনিয়া গ্যাস হালকা হওয়ার জন্য আকাশে উড়ে যাচ্ছে, তাহলে গ্যাসটাকে কি করতে হবে? আমাকে সংগ্রহ করতে হবে। গ্যাসটাকে আমাকে কি করতে হবে? সংগ্রহ। সংগ্রহ কি করে করব? তো অ্যামোনিয়া হাওয়ায় হালকা বলে হু হু করে উপরে পালিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি স্যার? এখানে একটা এইরকম ভাবে গ্যাস জার বসাবো। তাহলে আমরা যদি এইভাবে গ্যাস জারটাকে রাখি, তাহলে এইভাবে অ্যামোনিয়া বেরোচ্ছে আর গ্যাস জারটাকে এইভাবে রেখেছি, তাহলে অ্যামোনিয়াগুলো উড়ে গিয়ে গ্যাস জারের তলে তলে গিয়ে জমা হবে। তার মানে এখান থেকে যে অ্যামোনিয়াগুলো বেরোচ্ছে সেগুলো কোথায় কোথায় জমা হবে বলো তো? এই সব জায়গায় জমা হবে। যে অ্যামোনিয়া যখন যথেষ্ট পরিমাণ জমা হয়ে যাবে, তখন এখানে আমি ঢাকনা লাগিয়ে এটাকে উপর করে নেবো। তাহলে কি তৈরি হয়ে গেল? আমার অ্যামোনিয়া তৈরি হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এইটাকে আমরা কি প্রসেস বলবো? ভালো করে দেখো, অ্যামোনিয়া যখন ওপরে গিয়ে জমা হচ্ছে, তখন এখানকার বায়ুগুলো নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ না বলো? কেন? বায়ুগুলো বেরোবে বলেই তো অ্যামোনিয়া ওখানে জায়গাটা দখল করতে পারবে। তাহলে বায়ুগুলো অপসারিত হচ্ছে। অপসারিত মানে সরে যাওয়া, অপসারিত হচ্ছে। তাহলে বায়ুগুলো কি হচ্ছে? অপসারিত হচ্ছে। কোন দিকে অপসারিত হচ্ছে? নিচের দিক দিয়ে। এই ঘটনাটাকে বলা হয় বায়ুর নিম্ন অপসারণ। তাহলে আমরা সংগ্রহ করব বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে আমরা সংগ্রহ করব বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। নিম্ন অপসারণ কেন হলো ভালো করে বোঝো? কারণ অ্যামোনিয়া গ্যাসটা বায়ু থেকে হালকা, হালকা হওয়ার জন্য ওপরে চলে যাচ্ছে।
তো এই বায়ুটা অ্যামোনিয়া যদি উপরে চলে যায় তাহলে বায়ুগুলো নিচ দিয়ে তো পালাবে, এত জায়গা নাই। তো সেই জন্য এটাকে বলছি আমরা নিম্ন অপসারণ, এইভাবে গ্যাসকে সংগ্রহ করতে হয়। তাহলে আই রিপিট, আমি কি কি পড়বো স্যার? না তো প্রথমে পড়বো হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি কি দরকার। তারপর কি পড়বো স্যার? আমি নীতি পড়বো, যেটা পড়ালাম এখনই। তারপর কি পড়বো স্যার? সমীকরণ পড়বো, তারপর শুষ্কীকরণ, তারপর সংগ্রহ। এই তিনটে প্রসেস। স্যার পদ্ধতিটা পড়বো না? না, আমাদের পদ্ধতির ডিটেল আসবে না। মাধ্যমিকে এরকম বড় কোশ্চেন কোনোদিন আসবে না যে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতিটি চিত্র সহ বর্ণনা করো। মাধ্যমিকের ম্যাক্সিমাম কোশ্চেনই আছে আমাদের ফিজিক্যাল সায়েন্সে 3, তাও আবার সেটাকে 2+1 ম্যাক্সিমাম কোশ্চেনই থেকে যায়। তো এই 3 মার্কসের কোশ্চেনের জন্য পদ্ধতি দেবে না, তাহলে কি কি দিতে পারে? বলবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, নীতি, সমীকরণ, তিনটে জিনিস লিখে দাও। 3 হয়ে গেল। তাহলে এখান থেকে এইভাবে মনে না রাখলে তোমার কি মনে হয় এখান থেকে বুঝে তুমি যদি বুঝতে পারো দ্যাটস ফ্যান্টাস্টিক ফর ইউ, কিন্তু এইভাবে মনে রাখবো আমরা। তাহলে আমরা কি করলাম? অ্যামোনিয়া গ্যাসটাকে কি করলাম? সংগ্রহ করলাম। তাহলে এইভাবে অ্যামোনিয়া গ্যাস পেলাম। এখন অ্যামোনিয়ার যদি ভৌত ধর্ম পড়ি আমরা, ভৌত ধর্ম কি? যেটা বাহ্যিক, বাইরে থেকে দেখো বুঝবো। অভ্যন্তরীণ কি? তার ভেতরের গঠনটা জানবো, তার রাসায়নিক বিক্রিয়া জানবো। যেমন কোনো একটা ছেলে বা মেয়েকে আমি যদি প্রথম দিন ভর্তির সময় দেখি, আমি তার সম্বন্ধে কিছু বুঝতেই পারি না, সে এমন ভাবে আসে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু ডে বাই ডে সেই সম্বন্ধে আমি জানতে পারি, আরে বাপরে বাপ, এই মালটা এই বিচ্ছু, এই মেয়েটা এত ভালো, এই ছেলেটা এত ভালো, আরে বাপরে এই তো খুবই বদমাশ, এদের সাথে বসতে দেওয়া যাবে না। আমরা এটা ডে বাই ডে রিয়ালাইজ করি। যেমন ধরো তোমরা যখন কোন একটা বন্ধুকে প্রথম দেখো ক্লাসে, তখন তার সম্বন্ধে প্রথম দিনকে রিয়ালাইজ করে না, আরে বাপরে খুব বদমাশ, এ টক্সিক, না আমরা বুঝতে পারি না। আমরা কি করি? ডে বাই ডে তার সাথে মিশতে থাকি, মিশতে 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 বুঝি যে না, এটার মধ্যে গিরগিটির একটা বৈশিষ্ট্য আছে, বা তার মধ্যে এইরকম বৈশিষ্ট্য আছে। আমরা এগুলো আস্তে আস্তে বুঝি ডে বাই ডে। সো এইটা হচ্ছে রাসায়নিক ধর্ম, যেটা আমরা অভ্যন্তরীণ গঠন বুঝতে পারছি। আর ভৌত ধর্ম কি? না, ও তো বেশ চুপচাপ ক্লাসে বসে থাকে, কিন্তু তার ভেতরে যে কত বদমাশি আছে তুমি তো জানতে পারবে না। তো এই ভেতরের বদমাশি যেটা, সেটা হচ্ছে কি আমাদের রাসায়নিক গঠন বা রাসায়নিক ধর্ম। আর বাহ্যিক অ্যাপিয়ারেন্স যেটা দেখছি, সেটা হচ্ছে কি? ভৌত ধর্ম। ক্লিয়ার? কনসেপ্টটা বোঝাতে পারলাম? অ্যামোনিয়ার যদি ভৌত ধর্মের কথা বলি, না তো অ্যামোনিয়া হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। অ্যামোনিয়ার গন্ধ কিন্তু তীব্র ঝাঁঝালো। ঝাঁঝালো মিন্স নাকে দিলে পরে একটা ঝাঁঝ লাগে, এবং এটা বর্ণহীন গ্যাস, এর কোনো বর্ণ নাই, কিন্তু এর গন্ধ আছে। কেমন গন্ধ স্যার? ওই তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। প্রস্রাব আকারে যে গন্ধযুক্ত গ্যাসটা পাও বা যে গন্ধটা পাও, সেটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য। তাহলে আমরা যে পাবলিক টয়লেট বা তোমাদের বাথরুমে যে গন্ধটা আসে, মানে পেচ্ছাপ করার পর, সেই গন্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে কি? অ্যামোনিয়ার গন্ধ। কি করে হয়? আমরা দেখো রেচন তন্ত্রের মাধ্যমে রেচিত করি যে সমস্ত পদার্থ, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে মূত্র। মূত্র আমরা সব থেকে বেশি রেচন তন্ত্রের মাধ্যমে ফেলে দিই। এখন রেচন তন্ত্রের মাধ্যমে যে মূত্র তৈরি হয়, মূত্রের মধ্যে কিন্তু অ্যামোনিয়া থাকে না, মূত্রের মধ্যে থাকে হচ্ছে ইউরিয়া নামক একটা পদার্থ। আমরা ইউরিয়াকে রেচিত করি, অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়। তো ইউরিয়াকে রেচন করি। এবার তুমি ফার্স্ট বেঞ্চে আসবে, হ্যাঁ? তো ইউরিয়াকে আমরা রেচন করি। এবার ইউরিয়াকে রেচিত করলাম, যখন ইউরিয়াটা যখন আমরা পেচ্ছাপের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে ফেলে দিলাম, তখন কি হয়? সেখানে কিছু ইউরিয়েজ নামক ক্যাটালিজ থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে, এরকম কিছু পদার্থ থাকে যারা ইউরিয়াকে ভেঙে দেয়। ইউরিয়াকে ভেঙে দিয়ে সেখান থেকে তৈরি করে অ্যামোনিয়া, বলে সেখান থেকে একটা দুর্গন্ধ বেরোয়। সেই জন্য দেখবে পেচ্ছাপ করার সঙ্গে সঙ্গে গন্ধ বেরোয় না, পেচ্ছাপ করার পর জল দিবে না, তারপর দরজা বন্ধ করে রাখবে, 2 ঘন্টা পর ঢুকবে, তুমি পাগল হয়ে যাবে, কারণ সেখান থেকে গন্ধ বেরিয়ে আসবে। তার কারণ কি? ইউরিয়াটা ওখানে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এবার পাবলিক টয়লেটে ডেইলি প্রত্যেকদিন হাজার হাজার লোক পেচ্ছাপ করে বেড়াচ্ছে, তাই না? সো আমরা যদি বেলঘুরে 1 নম্বর কাউন্টারে চলে যাই, সেখানে সুন্দর পাবলিক টয়লেট আছে, তার গন্ধের মহিমাই আলাদা, ঠিক আছে? তো সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, অ্যামোনিয়ার ভৌত ধর্মের মধ্যে হচ্ছে কি? অ্যামোনিয়া জলে অতিরিক্ত মাত্রায় দ্রাব্য, জলে প্রচুর পরিমাণ দ্রবীভূত হয়, এবং অ্যামোনিয়া এই জলে দ্রবীভূত হয় বলে অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে আমরা বলি লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া। লাইক যে অ্যাকসেন্টটা করলে আর করো না, হ্যাঁ? সবই বুঝি বাবা, আমি বাধ্য হবো বের করে দিতে, হ্যাঁ? করো না। তো তো বেসিক্যালি কি হচ্ছে, আমরা যে অ্যামোনিয়াটা ইউজ করছি সেটা হচ্ছে কি 35% গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলছি? লাইকার অ্যামোনিয়া। তো লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণ। অর্থাৎ কি করলাম? আমরা একটা বোতল নিলাম, এই বোতলের মধ্যে অ্যামোনিয়াকে ভরে দিলাম। কেমন অ্যামোনিয়া? 35% গাঢ় অ্যামোনিয়া। এবং এর আপেক্ষিক গুরুত্ব কত হয়? 0.88। আপেক্ষিক গুরুত্ব 0.88। এরকম একটা বোতলে আমি অ্যামোনিয়াকে ভরে দিয়েছি। কেন স্যার? অ্যামোনিয়া জলে অতিরিক্ত দ্রাব্য। এই বোতলটাকে বলছি আমরা লাইকার অ্যামোনিয়ার বোতল।
এবার লাইকার অ্যামোনিয়ার বোতলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যামোনিয়া ঠান্ডা জলে বেশি দ্রবীভূত হয়, অ্যামোনিয়া ঠান্ডা জলে বেশি দ্রবীভূত হয়, গরম জলে কম দ্রবীভূত হয়। তাহলে অ্যামোনিয়ায় যদি আমরা জলের মধ্যে অ্যামোনিয়াকে দ্রবীভূত করতে চাই তাহলে বোতলটাকে কেমন রাখতে হবে বলতো? ঠান্ডা, যাতে জলে অ্যামোনিয়াগুলো বেশি পরিমাণ দ্রবীভূত হয়ে যায়, কারণ অ্যামোনিয়া ঠান্ডা জলে বেশি দ্রবীভূত হয়। তাহলে সেই জন্য আমরা যদি অ্যামোনিয়ার এই লাইকার অ্যামোনিয়ার বোতলটাকে ঠান্ডা ঘর থেকে নিয়ে এসে গরম ঘরে এখানে রেখে দিই, হালকা একটা গরম ঘর, এবার গরম ঘরে রেখে দিয়েছি স্যার, আচ্ছা, কিন্তু আস্তে আস্তে এটা গরম হচ্ছে, যত এটা টেম্পারেচার বাড়বে এর মধ্যে দ্রবীভূত অ্যামোনিয়া গুলো কি হবে বলতো? বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কোথায় জমা হলো? তো এই গ্যাসটাতে জমা হবে নাকি? কেন? যত টেম্পারেচার বাড়ছে অ্যামোনিয়ার দ্রাব্যতা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, কারণ ঠান্ডা জলে দ্রবীভূত হয় কিন্তু গরম জলে দ্রবীভূত তো কম হবে। তাহলে এখানকার জলের টেম্পারেচার বা উষ্ণতা যত বাড়তে থাকবে এখানে দ্রবীভূত অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে, মানে এখানে অ্যামোনিয়া আর জলে গুলে থাকবে না, ওটা আস্তে আস্তে ওপরের দিকে চলে আসবে, দিয়ে এই জায়গাটায় জমা হবে। এবার এইরকম অবস্থায় যদি আমি অ্যামোনিয়া বোতলের ছিপিটাকে খুলি তাহলে দেখবো সেই অ্যামোনিয়াগুলো চোখ মুখে চলে আসছে। তাহলে অ্যামোনিয়া বোতলের এরকম ভাবে ছিপি খুললে পরে চোখ মুখে যদি চলে আসে সেটা আমাদের চোখের পক্ষে ক্ষতিকর হতে পারে। সেই জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল কখনই ঘরের টেম্পারেচারে খোলা হয় না। কি করতে হবে তাহলে? তাহলে আগে কি করবো আমরা? ঠান্ডা করব, চিল অবস্থায়, যেমন কোল্ড ড্রিঙ্কস খাও, তো ঠান্ডা অবস্থায় নিয়ে এসে তারপরে একে খোলো। ঠান্ডা রাখলে কি হবে? এখানকার যে অ্যামোনিয়া গুলো ছিল বেশিরভাগ অ্যামোনিয়া কোথায় দ্রবীভূত হয়ে যাবে? জলে দ্রবীভূত হয়ে যাবে, তো খুললে পরে মুখ চোখে লাগবে না। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? লাইকার অ্যামোনিয়ার বোতলে ঢাকনা খোলার সময় তাকে অবশ্যই আমরা ঠান্ডা করতে হবে। লাইকার অ্যামোনিয়া বাদে অ্যামোনিয়াকে যদি অতিরিক্ত চাপ দেওয়া হয় বা উষ্ণতা কমানো হয় তাহলে দেখা যায় যে অ্যামোনিয়া তরলে পরিণত হয়ে যায়, একে বলা হয় লিকুইড অ্যামোনিয়া। লিকুইড অ্যামোনিয়া আর লাইকার অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য আছে। লিকুইড অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াকে তরল করেছো, অ্যামোনিয়াকে কি করে দিয়েছো? তরল করে দিয়েছো। আর লাইকার অ্যামোনিয়া কি না, তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। মাথায় রাখবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে তার মধ্যে জল আছে। তাহলে অ্যামোনিয়াকে যদি জলের সংস্পর্শে নিয়ে আসো সেটা ক্ষারীয় হয়ে যায়, সেটা কি হয়ে যায়? ক্ষারীয়। কিন্তু যদি আমরা অ্যামোনিয়াকে লিকুইফাই করি অর্থাৎ তরলীকৃত করি তখন সেটা কিন্তু ক্ষারীয় হয় না। সেজন্য মাথায় রাখবে লিকুইড অ্যামোনিয়া কিন্তু ক্ষারীয় নয়, whereas অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ যেটাকে আমরা বলছি লাইকার অ্যামোনিয়া, সেটা কি বেটা? সেটা হচ্ছে ক্ষারীয়। তাহলে লাইকার অ্যামোনিয়া কি হবে বলতো? ক্ষারীয় পদার্থ। কিন্তু লিকুইড অ্যামোনিয়া কোনোদিনও কি হবে? ক্ষারীয় পদার্থ হবে না। এই হচ্ছে গল্প লিকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া আর লিকুইড অ্যামোনিয়া। এখন আমরা যদি অ্যামোনিয়ার ব্যবহার দেখি, অ্যামোনিয়া কোথায় কাজে লাগে না, তো অ্যামোনিয়া সব থেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে কি না, তো অ্যামোনিয়া অসওয়াল্ড পদ্ধতিতে, আজকেই পড়াবো অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে আমাদের কি হয়? অ্যামোনিয়া সব থেকে বেশি ব্যবহার হয়। তাহলে এটা মাথায় রাখবে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে আমরা অ্যামোনিয়া সব থেকে বেশি ইউজ করব। এছাড়া অ্যামোনিয়া তৈরি হয় সব থেকে বেশি শিল্প প্রস্তুতিতে সার হিসেবে। কোথায় না, তো অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া নামক একটা সার তৈরি করতে। তাহলে অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া এর জাতীয় সারগুলো তৈরি করতে আমাদের কি হয়? অ্যামোনিয়া দরকার হয়। তাহলে আমরা এবার পড়বো ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি। সম্ভবত গতবার মাধ্যমিকে চলে এসেছে, আমার জানা নাই, আরেকবার দেখবো, আমি সাজেশন তৈরি করছি, তো আরেকবার দেখে নিয়ে আমি সাজেশন তৈরি করবো। তাহলে ইউরিয়ার শিল্পোৎপাদন করবো। দেখো ইউরিয়া হচ্ছে এমন একটা সার যা দৈনন্দিন জীবনে দরকারই দরকার। শুধু সার হিসেবে নয়, তুমি চিন্তাও করতে পারবে না, তোমরা যে পাফড রাইস বা মুড়ি খাও সেই মুড়ির মধ্যেও কিন্তু প্রচুর ইউরিয়া দেওয়া আছে। তোমরা যে চাল খাও সেই চালের মধ্যেও প্রচুর ইউরিয়া দেওয়া আছে। ইউরিয়া ডে বাই ডে আমরা ডেইলি কনজিউম করছি, এন্ড ইটস ভেরি হার্মফুল। এটা শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর, এমন নয় যে মানে ইজি। বাট ইউরিয়া না দিলে পরে জমিতে আবার সার তৈরি হবে না, এবং সার না হলে পরে জমিতে আমরা কখনোই ভালো ফসল পাবো না। সেই কারণে আমাদের ইউরিয়াটা কিন্তু দরকার, ইউরিয়াটা দরকার। তাহলে ইউরিয়া তৈরি করব। এবার ইউরিয়া তৈরি করব কত? এক মুঠো, এক বস্তা? না বাবা, ইউরিয়া তৈরি করব আমরা কয়েকশো বস্তা, কয়েক লাখ লাখ বস্তা, কারণ আমাদের দেশে এরকম ইউরিয়া দরকার আছে। সেই জন্য ইউরিয়াটাকে বলবো আমরা শিল্প প্রস্তুতি। কেন শিল্প প্রস্তুতি? কারণ শিল্প এটা ইন্ডাস্ট্রি। তাহলে ইউরিয়ার শিল্প প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি কি দরকার স্যার? না, তো দুটো পদার্থ দরকার, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, মাধ্যমিকের প্রশ্ন, এটা মাধ্যমিকে এসছে যে ইউরিয়া প্রস্তুত করতে কাঁচা মাল হিসেবে কি পদার্থ নেওয়া হয়, মানে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। তাহলে মাথায় রাখবো ইউরিয়া প্রস্তুত করতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের নাম কি হবে স্যার? অ্যামোনিয়া, আর কি হবে? কার্বন ডাই অক্সাইড, NH3 আর CO2। তা অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড দরকার। এবার এই অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইডকে কি করা হয়? নেওয়া হয়।
এবং একে কি করা হয় 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়। মানে কোনো একটা কন্টেনার এরকম বড় একটা চেম্বারের মধ্যে আমি কি করলাম অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডকে ভরে দিলাম এবং কি করলাম প্রায় 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপমাত্রা রাখলাম এবং তার সঙ্গে আমি প্রায় 150 বায়ুমণ্ডলীয় চাপ 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপ দিলাম। দেখা যায় এই অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে একটা পদার্থ তৈরি করে, তার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। কি বলা হয়? অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে ইউরিয়া প্রস্তুত করা এটা হচ্ছে প্রথম ধাপ, যেখানে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করছে এটা অ্যামোনিয়াম কার্বামেট। দেখা গেছে এই অ্যামোনিয়াম কার্বামেট নিজেই পুনর্বিন্যাস হয় বা সুসজ্জিত হয় এবং অ্যামোনিয়াম কার্বামেট নিজে সুসজ্জিত হয়ে তোমার তৈরি করে ইউরিয়া। ইউরিয়ার সংকেতটা কি না তো স্যার NH2CONH2 অথবা CONH2 তাহলে এটা হচ্ছে ইউরিয়া। তাহলে এইভাবে আমরা অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে ইউরিয়া তৈরি করতে পারি। এই যে কথা বললাম কতটুকু লাইন বললাম 3-4 লাইন, এই 3-4 লাইন বললে পরীক্ষা আমরা নাম্বার পেয়ে যাবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এইভাবে ইউরিয়া প্রস্তুত করতে পারবো আমরা। ইউরিয়া তৈরি হয়ে গেলে আমরা সেখান থেকে আবার ঘুমের ওষুধ তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অ্যামোনিয়াকে এত জায়গায় কাজে লাগাতে পারি যেখানে ঘুমের ওষুধ তৈরি হয়, ইউরিয়া প্রস্তুত করা যায়, অস্বল্প পদে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা যায়। তাহলে অ্যামোনিয়ার গুরুত্ব কতটা গুরুত্ব আছে অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়া যদি এত গুরুত্ব হয় স্যার, তাহলে অ্যামোনিয়াকে আমরা পরীক্ষাগারে এইভাবে তৈরি করবো তো অ্যামোনিয়া তো অল্প তৈরি হবে। তাহলে অ্যামোনিয়াকে বলুন স্যার প্রচুর পরিমাণে তৈরি করবো, তাহলে ভবিষ্যতে আমিও একটা অ্যামোনিয়ার প্ল্যান্ট লাগাবো। হতেই পারে যে আমার কাছে টাকা আছে, আমি একটা এরকম অ্যামোনিয়ার প্ল্যান্ট লাগালাম, সেখান থেকে আমি অ্যামোনিয়া বিক্রি করছি। হতে পারে না? হতেই পারে স্যার, এটা তো অবভিয়াসলি টেকনোলজিয়া, তাই না? টেকনোলজি। তো অ্যামোনিয়া এখান থেকে আমরা তৈরি করব। তো অ্যামোনিয়ার যদি আমরা পরীক্ষাগার প্রস্তুতি না করে শিল্প পদ্ধতিতে যাই, তাহলে অ্যামোনিয়াকে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি করতে গেলে আমরা একটা বিশেষ পদ্ধতি ইউজ করি, তাকে বলা হয় হেবার পদ্ধতি। বিজ্ঞানী হেবারের নাম অনুসারে হেবার একটা বিশেষ পদ্ধতির কথা বললেন। বিজ্ঞানী কি করলেন? তিনি নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মেশালেন। নাইট্রোজেন আর হাইড্রোজেন নর্মালি মিশবে না, কিন্তু যদি আমরা পটাশিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এবং লৌহ চূর্ণ উদ্দীপকের উপস্থিতিতে, ঠিক আছে, প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কথাটা বলছি শোনো, 550, বইয়ে 450 থাকলে আই হোপ এটা নেবে না, 550 নিয়ে উত্তর। তো 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে। আমি উদ্দীপক দুটোর নামও বলেছি, পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনা চূর্ণ বা লৌহ চূর্ণ। তার সঙ্গে তুমি মলিবডেনামও দিতে পারো, MO মলিবডেনাম। তো এইরকম উদ্দীপকের উপস্থিতিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি তৈরি করে না তো স্যার নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করে। এবং এখানে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি করা যায়। কেন বলো তো? এখানে সেই উদ্দীপকগুলো আছে আর তুমি নাইট্রোজেন আর হাইড্রোজেন চালাচ্ছ, ওইদিকে হু হু করে কি পাচ্ছ? অ্যামোনিয়া পেয়ে যাচ্ছ, বিক্রিয়া হয়ে যাচ্ছে দিয়ে। তাহলে এইভাবে অ্যামোনিয়াকে প্রচুর পরিমাণে তৈরি করা যায়। এইভাবে যে অ্যামোনিয়া প্রস্তুত করতে যেতে আর যেভাবে যদি আসতো, একটা ইউরিয়ার বস্তার দাম কয়েক হাজার টাকা করে হতো, 10,000 20,000 করে হতো। কারণ এই প্রসেসে অ্যামোনিয়া কইটুকু তৈরি হবে? অল্প তৈরি হবে। কিন্তু অ্যামোনিয়াকে আমাকে লার্জ স্কেলে তৈরি করার দরকার, তখন আমরা ইউজ করব হেবার পদ্ধতি। তাহলে এই হলো অ্যামোনিয়ার ভৌত ধর্ম, অ্যামোনিয়ার ব্যবহার। এবার পড়বো আমার অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং এখানে পরীক্ষায় দেয়। তো প্রথমত অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়ার জারণ। দেখো, অ্যামোনিয়াকে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলে একটা বিশেষ অনুঘটক দরকার, তার নাম হচ্ছে প্ল্যাটিনাম রোডিয়াম। প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া জারিত হয় এবং অ্যামোনিয়া জারিত হয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অক্সাইড এবং জল তৈরি করে। তাহলে অ্যামোনিয়া কি করছে? O2 সাথে বিক্রিয়া করছে। দেখো তোমাদের বইয়ে তোমরা অ্যামোনিয়ার জারণ পাবে বা অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের জারণ হ্যাঁ দেওয়া আছে। প্রায় 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড আর জল তৈরি করে। এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হচ্ছে, এই নাইট্রিক অক্সাইডটাই হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে প্রধান উপাদান। তো আমরা যখন অসওয়াল্ড পদ্ধতি পড়াবো নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, সেখানে মাথায় রাখবো আমরা এই অ্যামোনিয়াকেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো এবং অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া করিয়ে আমরা সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড প্রস্তুত করব। তাহলে আমরা কি বলছি? অ্যামোনিয়ার জারণ। অ্যামোনিয়ার জারণ মানে কি? অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া করাবো? অক্সিজেনের বিক্রিয়া করাবো। জারণ কাকে বলে স্যার? কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হবে কি বলি? জারণ। আর অক্সিজেন বেরিয়ে যাওয়াকে বিজারণ। সেরকম ভাবে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে? বিজারণ। হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে জারণ। তাহলে আমি অ্যামোনিয়ার সাথে অক্সিজেনকে যুক্ত করাতে চাইছি, তাহলে বিক্রিয়াটার নাম কি হবে? জারণ। তাহলে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হলো? বেটা নাইট্রিক অক্সাইড তৈরি হলো। ঠিক আছে,
2 নম্বর, অ্যামোনিয়ার ক্ষারকীয় ধর্ম। অ্যামোনিয়া যে একটা ক্ষার সেটা আমরা কি করে বুঝবো? তো প্রথমত আমরা কি করলাম, একটা পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে একটু জল নিয়ে তাতে সামান্য পরিমাণ অ্যামোনিয়া ঢেলে দিলাম, অ্যামোনিয়া গ্যাস দিয়ে নড়িয়ে দিলাম। এবার আমরা কি করলাম, একটা নীল লিটমাস একটা লাল লিটমাস নিলাম, দেখলাম নীল লিটমাসটার কোনো বর্ণ পরিবর্তন হলো না, কিন্তু দেখা গেল স্যার লাল লিটমাসটা নীল হয়ে গেল। তো ক্লাস 8-এ পড়েছো, লাল লিটমাসকে নীল করে কে? ক্ষার না অ্যাসিড? ক্ষার। কারণ আমরা একটা গল্প পড়তাম, অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। মানে কি, অ্যালকালি মানে হচ্ছে ক্ষার, ক্ষার কি করে? নীল করে। তো যে লিটমাস পেপারটা লাল থেকে নীল হলো, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়া একটা ক্ষারীয় পদার্থ। অ্যামোনিয়া যে একটা ক্ষারীয় পদার্থ সেটা একটা বিশেষ মানে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, তাকে বলবো আমরা ফোয়ারা পরীক্ষা। ফোয়ারা পরীক্ষাটা কি, আমরা এখানে কি করতে পারি, দুটো এরকম ধরো কি করলাম, নল নিলাম বা দুটো এরকম পাত্র নিলাম, দুটো পাত্রকে এইভাবে রেখেছি, জাস্ট ইমাজিন করো যে দুটো পাত্রকে আমরা এইভাবে রেখেছি, ঠিক আছে, এইরকম ভাবেই, আর মাঝে একটা পাইপ দিয়ে রেখেছি, স্ট্র দিয়ে রেখেছি, স্ট্রটা এরকম করে বাইরে বেরিয়ে আছে, এই স্ট্রটা এখানে ঢুকে আছে, আর এই যেটা পুরো এয়ার টাইট। ক্লিয়ার? এখানে কি করেছি, আমি এর মধ্যে কিছু অ্যামোনিয়া নিয়েছি, অ্যামোনিয়া ওপরে ভাসছে অ্যামোনিয়া, আর নিচে জল নিয়েছি। আর নিচে কি করেছি আমরা, আমরা নিচে নিলাম হচ্ছে লাল লিটমাস, লাল লিটমাস আর এখানে জল নিয়ে নিয়েছি। ওকে, লাল লিটমাস আর জল নিয়ে নিয়েছি। ওকে, এবার আমরা কি করলাম, এই জায়গাটায় আস্তে আস্তে বরফ দিলাম। তো বলো, এখানে যদি বরফ দিই তাহলে এখানকার টেম্পারেচার কি হবে বলো তো? কমবে। তো এখানকার উষ্ণতা যদি কমে, একটু আগে কি পড়ালাম লাইকার অ্যামোনিয়াতে, যে স্যার উষ্ণতা যদি কমে অ্যামোনিয়া দ্রবীভূত হওয়ার পরিমাণ কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে এখানকার যে অ্যামোনিয়া গুলো আছে বেটা, সেগুলো কি হবে বলতো? জলে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া গুলো কোথায় দ্রবীভূত হয়ে গেল? জলে। তাহলে অ্যামোনিয়া গুলো যদি জলে দ্রবীভূত হয়ে যায়, তাহলে এখানে কি হবে? অ্যামোনিয়ার পরিমাণ কমে গেল। তাহলে এখানে অ্যামোনিয়ার পরিমাণ কমে গেছে মানে বায়ুর পরিমাণ কমে গেছে, আর বায়ুর পরিমাণ কমে গেছে মানে এখানে কি হয়েছে? চাপ কমে গেছে, মানে এখানে একটা শূন্য স্থান তৈরি হয়েছে। তার মানে এখানে চাপ কমে গেছে, চাপ কমে যাওয়ার জন্য এই জায়গাটায় কি হয়েছে বলতো? নিম্ন চাপ। আর নিচে কি আছে বেটা? উচ্চ চাপ। তাহলে এখান থেকে জলগুলো কি হবে? এখানে ফোয়ারার মতো বেরোতে শুরু করবে। কেন? উচ্চ চাপ থেকে জল নিম্ন চাপে বেরিয়ে যায়। তো এখানে যখনই জলগুলো আসবে, এই লিটমাস পেপারটা এখানে এসে সঙ্গে সঙ্গে দেখা যাবে কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। লাল ছিল, নীল হয়ে গেছে। কেন? এখানে কি ছিল? শুধুমাত্র ছিল অ্যামোনিয়া, আর কি ছিল? জল। তাহলে অ্যামোনিয়া কি করে দিল? লাল লিটমাসকে কি করে দিল? নীল। তাহলে এই ফোয়ারা পরীক্ষার দ্বারা আমরা দুটো কথা জানতে পারি। কি? এক, অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়, অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়। 2 নম্বর, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এই দুটো ঘটনা আমরা জানতে পারি। ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়া যে ক্ষার সেটা আমরা বুঝলাম। আচ্ছা, অ্যামোনিয়া অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অ্যামোনিয়া অ্যাসিডের সাথে কি করে বিক্রিয়া করে? যে একটা বিক্রিয়া দেখাই, NH3, এটা হচ্ছে গ্যাস, মাথায় রাখবি এটা হচ্ছে কি? গ্যাস। আর তার সাথে যদি আমি HCl এর বিক্রিয়া করি, এটা হচ্ছে গ্যাস। বলবি স্যার HCl তো অ্যাসিড না। আমি এখানে HCl-টার কথা বলছি হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়। আমরা কথা বলছি হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়া একটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইডও একটা গ্যাস, কিন্তু মাথায় রাখবি অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় প্রকৃতির গ্যাস, আর হাইড্রোজেন ক্লোরাইড কি? অ্যাসিডিক, আম্লিক। আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয় বেটা? লবণ তৈরি হয়। তাহলে দেখা গেছে এখানে একটা লবণ তৈরি হয়, তার নাম হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে এমন একটা উদাহরণ যাও যেখানে দুটি গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে কি তৈরি করছে? একটা কঠিন পদার্থ। তাহলে দুটি গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন করছে, এরকম একটা উদাহরণ আমরা কি বলবো স্যার? না তো স্যার অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়া, এবং সেখানে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হচ্ছে সেটা একটা কঠিন পদার্থ, সাদা ধোঁয়ার মতো তৈরি হয়। সো NH3 আর HCl আমরা পরস্পর বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ পাবো। তাহলে অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম বুঝলাম, অ্যামোনিয়ার জারণ ধর্ম বুঝলাম। এবার পড়বো আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। অ্যামোনিয়ার বিজারণ ধর্মটা কি? না তো উত্তপ্ত কপার অক্সাইড 3Cu, উত্তপ্ত কপার অক্সাইডের সাথে যদি আমি অ্যামোনিয়া গ্যাসকে চালনা করি, তাহলে দেখা যায় এক্ষেত্রে কপার তৈরি হয় 3Cu, তার সাথে তৈরি হয় নাইট্রোজেন, আর তার সাথে তৈরি হয় জল। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কপার অক্সাইড ছিল, কপার অক্সাইড ছিল, সেখান থেকে কপার তৈরি হয়ে গেছে। তাহলে তুমি বলো এখানে অক্সিজেন কি হয়ে গেছে বলো তো? বেরিয়ে গেছে। অক্সিজেন বেরিয়ে যাওয়াটাকে কি বলি রে? বল, বিজারণ। সেই ওই বিক্রিয়াটা কিসের উদাহরণ হবে? বিজারণ বিক্রিয়া। আর একটু আগে দেখালাম অক্সিজেন যুক্ত হচ্ছে, সেটাকে কি বলেছিলাম? জারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবার এই বিজারণ বিক্রিয়ায় কি হচ্ছে স্যার? কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কপার তৈরি হচ্ছে,
আর তৈরি হচ্ছে জল আর নাইট্রোজেন। তাহলে দেখ, বাঁ দিকে কি কোনো জায়গায় নাইট্রোজেন ছিল অ্যামোনিয়া বাদে? না, কারণ অ্যামোনিয়ার মধ্যেই শুধু নাইট্রোজেন ছিল। আর ডান দিকে দেখ তৈরি হয়ে গেছে কি নাইট্রোজেন। তাহলে এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়ার মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। মাধ্যমিকের প্রশ্ন, মাধ্যমিকে এই কোশ্চেনটা এইভাবে দিতে পারতো। কিভাবে? তোদের বই যেমন আছে, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও, হতে পারতো না? কত সহজ কোশ্চেন, পট করে মনে হয় তো বিজারণ ধর্ম মানে এটা শিখিয়েছে। মাধ্যমিক প্রশ্ন কি এসছে? যে প্রমাণ করা অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। এবার দেখো দুটো জিনিসই সেম। দেখো এখানে কি তৈরি হচ্ছে আলটিমেটলি? নাইট্রোজেন। তার মানে এখানে নাইট্রোজেন কোনো জায়গায় নাই স্যার, কোথায় আছে? শুধুমাত্র অ্যামোনিয়াতে। আমি যে পদার্থ নিয়েছি তার মধ্যে নাইট্রোজেন নাই, কিন্তু আমি ফাইনালি পাচ্ছি নাইট্রোজেন। কার সাথে বিক্রিয়া করি? অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে। তাহলে নিশ্চয়ই অ্যামোনিয়াতে কি আছে? নাইট্রোজেন আছে। তাহলে এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়াতে কি আছে বেটা? নাইট্রোজেন আছে। তাহলে আমি আমার প্রশ্ন বা যখন দেব, দেখবে 70টা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে, সেই 70টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এটাও আছে যে প্রমাণ করা অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। তখন কান্নাকাটি করিও না যে স্যার আপনি তো এগুলো পড়াননি। আমি প্রশ্নও বলে দিচ্ছি, কি আসতে পারে সেটাও বলে দিচ্ছি। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, তার প্রমাণ হচ্ছে এটাই যে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝবো যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। আই হোপ ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার? তো স্যার অ্যামোনিয়াতে তো নাইট্রোজেন আছে বলে দিলেন, কিন্তু অ্যামোনিয়াতে আরেকটা পদার্থ আছে, কি বলতো? হাইড্রোজেন। এই প্রমাণটাও করে দিন। এটা অনেক বইয়ে নেই, তাই আমি বলে দিচ্ছি, শোনো, এটা অনেক বইয়ে নেই। অ্যামোনিয়ার সাথে আমরা যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া করি, অ্যামোনিয়ার সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া, ভালো করে শোনো না, তো অ্যামোনিয়ার সাথে যদি আমি সোডিয়াম ধাতুর বিক্রিয়া করি তাহলে একটা বিশেষ পদার্থ তৈরি হয়, তার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড। ভালো করে বল, সোডিয়াম অ্যামাইড, সোডামাইড। তাহলে এটা হচ্ছে মোমের মতো পদার্থ, একটা মোমের মতো, কিন্তু মোম নয়, মোম ভেবে নিও না, মোমের মতো। তাহলে সোডিয়াম ধাতুর সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া করি তাহলে তৈরি হয় সোডিয়াম অ্যামাইড, এবং তার সাথে একটা বিশেষ পদার্থ তৈরি হয় যেটা আমাদের দরকার, সেটার নাম কি? হাইড্রোজেন। তাহলে অবভিয়াসলি স্যার অ্যামোনিয়ার মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, এটা হচ্ছে সেই বিক্রিয়ার প্রমাণ। তো যদি পরীক্ষায় দেয় প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে এই বিক্রিয়া লিখবো। সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া অনেক বইয়ে নেই এটা, আবার এই বিক্রিয়া সব বইয়ে আছে। শুধুমাত্র কপার অক্সাইড নয়, দেখবে আরো একটা বিক্রিয়া দেওয়া থাকবে এখানে, লেড অক্সাইড, পিবিও, তাও থাকবে দেখবে তোমরা। ঠিক আছে, লেড অক্সাইডের বিক্রিয়াও সেম হয়, সেম সেম। এইটা হচ্ছে বিক্রিয়া। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। তাহলে বেসিক্যালি আমরা এখানে দেখলাম যে লেড অক্সাইড বা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, হ্যাঁ, অ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ, বুঝলাম না। অ্যামোনিয়াম কার্বনেট নাই, অ্যামোনিয়াম কার্বামেট, NH4CNO, অ্যামোনিয়াম কার্বামেট। একবার দেখে নেবো আমি, দাঁড়া। ওকে, এদিকে দাও। ক্লিয়ার? তাহলে এত পর্যন্ত বলতে পারলাম। তাহলে অ্যামোনিয়ার জারণ বিজারণ এই ধর্মকটা পড়লাম। আচ্ছা, নেক্সট, ধাতব লবণের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। ধাতব লবণ যেমন ধরো আমি যদি নিই ফেরিক ক্লোরাইড FeCl3, এবার এই ফেরিক ক্লোরাইড বা FeCl3 সাথে যদি আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া করি, তাহলে FeCl3 সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের যদি বিক্রিয়া করি তাহলে তৈরি হয় ফেরিক হাইড্রক্সাইড, এবং তার সাথে কি তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। সেরকম ভাবে যদি আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে তার বিক্রিয়া করি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, তাহলে পরে সেক্ষেত্রে তৈরি হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো যেভাবে আমি মনে রাখছি এইভাবে মনে রাখতে হবে, এইটা তোমাকে মেমোরি রাখতে হবে, তাছাড়া কি করে বলবে? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া? অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া কি তৈরি হচ্ছে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। সেই রকমই স্যার আমরা যদি দেখি ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া কি তৈরি হয়? ফেরিক হাইড্রক্সাইড। এটা মনে রাখবো আমরা। কপার সালফেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় একটা বিশেষ রকমের রঙিন পদার্থ তৈরি হয়, জটিল যৌগ, তার নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। তাহলে মাথায় রাখবো কপার সালফেটের সাথে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। এই কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট পদার্থটার রং হচ্ছে গাঢ় নীল বা নীলাভ সবুজ টাইপস, এরকম টাইপের নীলাভ সবুজ রঙের টাইপের হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের অবভিয়াসলি মাথায় রাখবো যে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়। এবার নেসলার বিকারক। নেসলার বিকারকটা কি? প্রচুরবার পরীক্ষায় আসে এবং আমাদের যখন পারুল টার্গেট করাবো এই প্রশ্ন দেখবে প্রচুর পেজে আছে। নেসলার বিকারকটা কি? না তো পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড
K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে আমরা বলি নেসলার বিকারক। তাহলে এই বিকারকটাকে আমরা বলছি কি স্যার, না তো স্যার নেসলার বিকারক। তাহলে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের কি ক্ষারীয় দ্রবণকে আমরা কি বলছি, নেসলার বিকারক। হঠাৎ এটা কেন বললেন? দেখা গেছে নেসলার বিকারকের সাথে যদি আমি অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া করাই, তাহলে সেখানে একটা বিশেষ বর্ণের পরিবর্তন হয়, তাকে বলা হয় তামাটে বর্ণ বা বাদামি বর্ণ। তাহলে কোনো একটা জায়গায় যদি অ্যামোনিয়া থাকে আর সেখানে যদি আমি পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ দিই, আর যদি সেই বর্ণটা পরিবর্তন হয়ে যাবে কততে, বাদামিতে। তাহলে আমি কোনো জায়গায় নিয়ে গেলাম পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, আর সেখানে দেখছি বর্ণটা কি হয়ে যাচ্ছে, বাদামি। পট করে কি বলবো, ওখানে কোন গ্যাস আছে, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে আমরা নেসলার বিকারকটাকে ইউজ করতে পারি। ধরো কোনো একটা জায়গায় অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছে, হতেই পারে লিক। কোথায় লিক হতে পারে অ্যামোনিয়া গ্যাস? আমরা অ্যামোনিয়াটাকে বললাম লিকুইড অ্যামোনিয়া, তরলীকৃত অ্যামোনিয়া। এবার এই তরলীকৃত অ্যামোনিয়ার টেম্পারেচার কি হয়, অনেক কম হয়। এবার তরলীকৃত অ্যামোনিয়ার টেম্পারেচার অনেক কম হওয়ার কারণে আমরা এটাকে কি ইউজ করি, কোল্ড স্টোরেজে ইউজ করি। কোল্ড স্টোরেজে এই লিকুইড অ্যামোনিয়া ইউজ করা হয় এবং সেখানে শাক সবজি, আলু, পটল এগুলোকে কি করা হয়, ঠান্ডা রাখা হয়, হিমঘর যাকে বলে। এবার এই কোল্ড স্টোরেজের মধ্যে যদি কখনো অ্যামোনিয়া গ্যাস লিক করে, অ্যামোনিয়া কোনো পাইপ দিয়ে যাচ্ছে, লিক করতেই পারে, তাহলে আশেপাশে কি হবে, অ্যামোনিয়া ছড়িয়ে যাবে। তাহলে আশেপাশে যদি অ্যামোনিয়া ছড়িয়ে যায় তাহলে কি হবে বলতো, তার বিষক্রিয়া হিসেবে আমাদের চোখ মুখ জ্বালা করবে। তাহলে এর থেকে উপায় কি স্যার, কোনো কোল্ড স্টোরেজ থেকে যদি অ্যামোনিয়া গ্যাস লিক করে আমরা কি করব? তাহলে প্রথম কাজ যেটা করবে তোমরা, আশেপাশে জল ছিটাও। কেন বলো তো, জলে অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যায়। তাহলে আশেপাশে যদি ফোয়ারার মতো জল ছিটাতে শুরু করি আমরা, তাহলে বাতাসে ভেসে থাকা অ্যামোনিয়া গ্যাসগুলো কি হবে, জলে দ্রবীভূত হবে এবং কি হয়ে যাবে বলতো, মাটির সঙ্গে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর আমাদেরকে কি করতে হবে বলতো, চোখ মুছকে সবসময় জলের ঝাপটা দিতে হবে। চোখ মুখে জলের ঝাপটা দিলে কি হবে, আমাদের চোখ মুখে যে অ্যামোনিয়াগুলো লাগছে সেই অ্যামোনিয়াগুলো কি হবে, ওই জলের মারফত বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অ্যামোনিয়া গ্যাস কোনো জায়গায় লিক করলে সেখান থেকে আমরা কি করতে পারি, ওই অ্যামোনিয়া গ্যাসকে অপসারণ করতে পারি এবং তারপর তুমি খবর দাও যে কোথায় অ্যামোনিয়া লিক করছে, ঠিক করে দেবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের শুধুমাত্র অ্যামোনিয়ার পড়াশোনা। এটা হলো একটা গ্যাস পড়লাম। এবার আমরা পড়বো কি, নাইট্রোজেন। দেখো যা যা পড়েছি সেম সেম পড়বো। এবার আমরা একটু স্পিড ধরবো। কিভাবে পড়তে হবে বোঝাতে পারলাম? তাহলে স্যার এগুলো পড়তে হবে, ভৌত ধর্ম পড়তে হবে, ব্যবহার পড়তে হবে, আর কি পড়তে হবে আমাকে, রাসায়নিক ধর্ম। বাস এইটুকু খেলা। চলো এবার নাইট্রোজেন প্রস্তুতি। তাহলে অ্যামোনিয়া প্রস্তুতি শিখে নিলাম, এবার আমরা শিখবো নাইট্রোজেন প্রস্তুতি। নাইট্রোজেন প্রস্তুত করতে আমার দুটো পদার্থ দরকার। একটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, মাথায় রাখবে এটা, সোডিয়াম নাইট্রাইট, নাইট্রেট নয় কিন্তু, NaNO2, এটাকে বলা হয় সোডিয়াম নাইট্রাইট। যদি আমি লিখতাম NO3 তাহলে এটা হতো নাইট্রেট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নাইট্রাইট, টয়ের ফলে আকার হস্যই ট। সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এই মিশ্রণটা আমরা নেব। নীতি কি স্যার, সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে কোথাও নিন এবং সামান্য পরিমাণ নিয়ে উত্তপ্ত করলেই সেখান থেকে কি হয়ে যায়, নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হয়। কিভাবে স্যার, ভালো করে বোঝো। দেখো সমীকরণটা বোঝো। তো প্রথমত স্যার সমীকরণ, প্রথমত সোডিয়াম নাইট্রাইটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হয় স্যার, দিয়ে একটা পদার্থ তৈরি হয়, কি নাম, সোডিয়াম ক্লোরাইড, আর তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট। এই পদার্থটা কিন্তু খুব ডেঞ্জারাস পদার্থ, এটা একটা বিস্ফোরক জাতীয় পদার্থ। সেই জন্য বিক্রিয়া যখন শুরু হচ্ছে তখন সামান্য পরিমাণ তাপ দিলাম, কিন্তু তারপর তাপটা হালকা করে দাও বা বন্ধ করে দাও, তাপটা হালকা বা বন্ধ করে দাও। না তো কি হবে, যদি বেশি পরিমাণ তাপ দিতে থাকো এটা বিস্ফোরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তোমার ছবিটা দেওয়ালে টাঙানো যেতে পারে। তো বেসিক্যালি এখানে আমরা কি করবো, সেরকম তাপ দেব না। ঠিক আছে? কি একে অপরকে দেখছো নাকি, যে কে আগে ছবি হবে? তো অ্যামোনিয়াম নাইট্রাইট, এবার এই অ্যামোনিয়াম নাইট্রাইট কি হয়, নিজে নিজে বিয়োজিত হয়। অ্যামোনিয়াম নাইট্রাইট নিজে নিজে বিয়োজিত হয়। অ্যামোনিয়াম নাইট্রাইট কি হয়, নিজে নিজে বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে তৈরি করে নাইট্রোজেন গ্যাস আর তৈরি করে জল। তাহলে এইভাবে দুটি ধাপে আমাদের নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হয়। এরকম ভাবে দুটি ধাপে আমরা নাইট্রোজেন গ্যাসকে প্রস্তুত করব, কত সহজ। এবার গ্যাস সুষ্টিকরণ, এমন নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় প্রকৃতির, তাই এখানে সামান্য পরিমাণ জলীয় বাষ্প থাকলেও এটাকে আমরা খুব সহজে অপসারিত করতে পারবো। কি করে স্যার, না তো নাইট্রোজেন গ্যাস না জলে বেশি পরিমাণ দ্রবীভূত হয়ই না, নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণ জলে দ্রবীভূত হয়ই না। তাহলে আমরা যেহেতু গ্যাসটা জলে দ্রবীভূত হয় না,
সেই জন্য আমরা কি করলাম, একটা পাত্র নিয়ে এরকম ভাবে নাইট্রোজেন গ্যাসটাকে রেখে দিলাম, তাহলে এখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরোবে। আর আমরা কি করলাম, একটা পাত্রের মধ্যে জল নিয়ে এই জায়গাটাকে রেখে দিলাম, এটা জল নিয়ে এরকম ভাবে জল নিয়ে। এবার দেখা গেছে কি হয়, যে যখন নাইট্রোজেনের দিক দিয়ে বেরোচ্ছে কি হবে বলতো, নাইট্রোজেনটা ওপরে চলে যাবে, হালকা তো গ্যাস, আর জলটা কি হবে বলতো, নিচ দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ না বল, এখানে একটা কোনো ছিদ্র টিদ্র রাখবো। তাহলে আমরা নাইট্রোজেন গ্যাসকে জলের মধ্য দিয়ে সংগ্রহ করবো কেন স্যার, কারণ নাইট্রোজেন জলে দ্রবীভূত হয় না। নাইট্রোজেন যেহেতু জলে দ্রবীভূত হয় না, তাহলে এখান থেকে নাইট্রোজেন গুলো উপরে চলে গেল আর জলগুলো নিচ দিয়ে বেরিয়ে গেল। নিচ দিয়ে বেরিয়ে যাওয়াটাকে আমরা কি বলেছিলাম, নিম্ন অপসারণ। কিন্তু এটা কিসের নিম্ন অপসারণ হচ্ছে, জলের। তাই নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করব আমরা কিসের নিম্ন অপসারণ দ্বারা বলতো, জলের নিম্ন অপসারণ। আর শুষ্কীকরণ এখানে দরকার পড়বে না। কেন শুষ্কীকরণ দরকার পড়বে না, আবে তাকে তো জলের মধ্য দিয়ে সংগ্রহ করছি আমরা, আবার শুষ্কীকরণ কি, কারণ ও জলে তো দ্রবীভূত হয়ই না। সেজন্য নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমাদের এরকম কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এই হলো নাইট্রোজেন গ্যাস। কত সহজ ছিল, যে স্যার এরকম পদার্থ নিন, এই বিক্রিয়া করান, এই নাইট্রোজেন তৈরি হয়ে গেল, গল্প শেষ। তো যদি পট করে জিজ্ঞেস করি আমি, বলো অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করেছিলাম কিসের মারফত, কিভাবে, কোন পদ্ধতি দ্বারা, বলো। অ্যামোনিয়াটা জানো তো, একটু আগে পড়লাম, বলো অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করেছিলাম কিভাবে। হ্যাঁ, সংগ্রহ করেছিলাম কি পদ্ধতিতে, কার নিম্ন অপসারণ, এটা তো জল আছে, জলের করেছিলাম কিভাবে মোনালিসা, বায়ুর নিম্ন অপসারণ না। তো এক্ষুনি পড়ালাম ভাই, বসো, এক্ষুনি এখানে লিখেও ছিলাম। তাহলে অ্যামোনিয়াকে সংগ্রহ করব বায়ুর নিম্ন অপসারণ, মনে থাকবে। আর নাইট্রোজেনকে সংগ্রহ করব কিসের অপসারণ, জলের নিম্ন অপসারণ। কেন হলো বুঝতে পারলো, তখনই জল বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার মাধ্যমিকে এই প্রশ্নটা এসেছিল যে স্যার অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি যদি আমি উত্তপ্ত করি, দিয়ে নাইট্রোজেন তৈরি করি, কারণ দেখো অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে তো নাইট্রোজেন তৈরি হচ্ছে, হবে না। কেন, এক্ষুনি বুঝিয়ে দিলাম যে অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি তাপ দিতে থাকো না, ও ফট করে ফেটে যাবে কোনো সময়। তো এমন একটা পদার্থ যে বিস্ফোরক, সেই পদার্থ থেকে তুমি কি তৈরি করছো না, তো আমি তাপ দিচ্ছি, তো সেটা বিস্ফোরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের যে ম্যাক্সিমাম বিস্ফোরক পদার্থ আছে সেগুলো সব নাইট্রোজেন থেকেই তৈরি হয়। যেমন ট্রাইনাইট্রোটলুইন, TNT বিস্ফোরক পদার্থ, তাই না। অ্যামোনিয়াম নাইট্রাইট বিস্ফোরক পদার্থ। তো এইরকম বিস্ফোরক পদার্থগুলো আমরা বেশিরভাগটাই নাইট্রোজেন থেকে পাই। তো নাইট্রোজেন প্রস্তুত করার সময় আমাদেরকে খুব কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করতে হয়। ক্লিয়ার? চলে আসি নাইট্রোজেনের ভৌত ধর্ম। নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। কেন নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস? যদি আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়তাম, তো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে দেখতাম যে দুটো নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন পরমাণু পরস্পর ত্রিবন্ধন দ্বারা যুক্ত। মনে করে দেখো, পড়িয়েছিলাম। তো নাইট্রোজেন গুলো ত্রিবন্ধন দ্বারা যুক্ত, মানে এটা একটা নাইট্রোজেন পরমাণু, এটা একটা নাইট্রোজেন পরমাণু, দুটো নাইট্রোজেন পরমাণু পরস্পর ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ। তো নাইট্রোজেন গুলো যদি ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ হয়, এই নাইট্রোজেন এর অণুগুলোকে বা পরমাণুগুলোকে ভাঙতে কি হবে, প্রচুর শক্তির দরকার। হ্যাঁ না বলো। তো প্রচুর শক্তির দরকার বলে আমাদের এটাকে ভাঙতে পারি না। তো এটাকে ভাঙতে পারি না বলে রাসায়নিক বিক্রিয়ায় এ সহজে অংশগ্রহণই করে না। সেজন্য নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। সেজন্য আমরা যে লেজ বা চিপস খাই, সেই চিপসের প্যাকেটে যে গ্যাস থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সো লেজ বা ওর চিপ গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা নাইট্রোজেন গ্যাসকে ইউজ করি। নাইট্রোজেন গ্যাস তো এই হলো। স্যার এর মানে কেমন দেখতে না, তো নাইট্রোজেন গ্যাস বর্ণহীন, গন্ধহীন। নাইট্রোজেন গ্যাসে যদি গন্ধ থাকতো, বাতাসে নাইট্রোজেন আছে ভাই 78%, তাহলে প্রত্যেক সময় নাকে গন্ধ লাগতো। তো নাইট্রোজেনের কোনো গন্ধ নাই, কোনো বর্ণ নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো নাইট্রোজেন বর্ণহীন, গন্ধহীন এক প্রকারের গ্যাস। কিন্তু নাইট্রোজেন বাতাসে 78% আছে, তার মানে বাতাসের আর নাইট্রোজেনের ভর প্রায় সেম, প্রায়, আমি বলছি না যে প্রায় সেম। ঠিক আছে? প্রায় সেম। তো নাইট্রোজেন আর আমরা বায়ুকে প্রায় সেম সেমই দেখব। কিন্তু নাইট্রোজেন কে যদি অতিরিক্ত টেম্পারেচার কমানো যায়, সেক্ষেত্রে নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেনে তৈরি হয়ে যায়। দেখবে সম্ভবত -182 বা এরকম কিছু টেম্পারেচার আছে। তো আমি টেম্পারেচারটা এই মুহূর্তে মনে নেই। তো লিকুইড নাইট্রোজেনে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমি যদি তাপমাত্রা কমাতে 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 খুব কমিয়ে দিই, তাহলে নাইট্রোজেনটা কি হয়ে যায়, লিকুইড নাইট্রোজেন হয়ে যায়। এই লিকুইড নাইট্রোজেন খেতে খুব সাবধান। লিকুইড নাইট্রোজেন হচ্ছে কি বলতো, যে তরলীকৃত নাইট্রোজেন, সেটা সিলিন্ডারে পাওয়া যায়। অনেক সময় ইউটিউবে তোমরা দেখবে লিকুইড নাইট্রোজেন দিয়ে অনেক সময় খাবার তৈরি করা হয়। ধরো ইনস্ট্যান্টলি আমার আইসক্রিম দরকার, কিন্তু আইসক্রিম তৈরি করতে গেলে ফ্রিজে ভরলে তার সময় লাগবে।
কিন্তু লিকুইড নাইট্রোজেন দিয়ে ইউজ করলে পরে সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি ইউজ করা যায়। সো খাবার দাবারের ক্ষেত্রে লিকুইড নাইট্রোজেন ইউজ করা যায় ইনস্ট্যান্টলি। খুব কম টেম্পারেচার তৈরি করতে গেলে লিকুইড নাইট্রোজেন দরকার। আবার অনেক সময় কি হয়, মানুষের যে চোখের কর্নিয়া আছে, কর্নিয়া সংরক্ষণের জন্য কিন্তু এই লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়। লিকুইড নাইট্রোজেন এটাকে বলা হয় ক্রায়োজেনিক। ক্রায়ো মানে সামথিং লাইক খুব কম টেম্পারেচার যেগুলোকে, তাকে বলা হয় ক্রায়ো। যেমন ধরো ক্রায়োফিজিক্স, ফিজিক্সের একটা পার্ট ক্রায়োফিজিক্স, যেটাকে কি বলি আমরা লো টেম্পারেচার ফিজিক্স, যেখানে টেম্পারেচারটা খুব কম হয় তাকে আমরা ক্রায়ো বলি। তো চোখের কর্নিয়া সংরক্ষণে কিন্তু লিকুইড নাইট্রোজেন খুব দরকার পড়ে, এটা কিন্তু মাথায় রাখবো আমরা। ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম বন্ধু? তাহলে নাইট্রোজেনের ব্যবহার বুঝালাম, নাইট্রোজেন কি করতে কাজে লাগে, ক্লিয়ার কনসেপ্টটা। আচ্ছা, নাইট্রোজেনের এবার কি পড়বো আমরা, রাসায়নিক ধর্ম। তো যা যা পড়ছিলাম সেম সেমই পড়বো। তো প্রথমত নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া হয়ে যায় প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। বজ্রপাতের মধ্য দিয়ে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। আবার এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে দু রকমের অক্সাইড তৈরি হয় নাইট্রোজেনের, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, আর একটা তৈরি হয় স্যার NO2। দু রকমের তৈরি হয় স্যার। এবার এই NO-টা হচ্ছে বর্ণহীন, NO-টা হচ্ছে বর্ণহীন, NO2টা হচ্ছে বাদামি বর্ণের। কি করে বুঝবো স্যার, মনে রাখবো কি করে, ভালো করে দেখ। NO নো মানে না, না মানে নাই, নাই মানে বর্ণ নাই, আর NO2 মানে তাহলে বর্ণ আছে। তাহলে এইভাবে মনে রাখবি, NO নো, নো মানে বর্ণ নেই, তার মানে নাইট্রিক অক্সাইডের কোনো বর্ণ নেই স্যার। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হচ্ছে বাদামি বর্ণের। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, বাদামি বর্ণের। তাহলে এই হলো নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া। নাইট্রোজেন ম্যাগনেসিয়ামের সাথে একটা বিক্রিয়া করে। তাহলে দেখা গেছে ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া করে একটা সাদা গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো পদার্থ তৈরি করে, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এটা বলেছিলাম, ভালো করে শোনো, নাইট্রাইট, এটা বলেছিলাম নাইট্রাইট। NO3 হলে কি বলেছিলাম, ট্রেট, নাইট্রেট। আর এইটা হচ্ছে ট্রাইড, টয়ের ফলে আকার হস্যই ডট, ট্রাইড, নাইট্রাইড। নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইড, বানানগুলো বুঝবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। তাহলে এটা সাদা গুঁড়োর মতো পদার্থ। এখন এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাথে যদি আমরা, ভালো করে বোঝো, এর সাথে যদি আমরা জল মিশিয়ে দিই স্যার, জল মিশিয়ে দিই, তাহলে এখান থেকে আর্দ্র বিশ্লেষিত হয় এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করে। তার মানে আমরা এখান থেকে একটা কথা বুঝতে চাইছি যে ম্যাগনেসিয়াম একটা ধাতু, তার সাথে যদি আমরা নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া করাই তাহলে এক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এবং তৈরি হচ্ছে কি শুধুমাত্র ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে আমরা যদি জল মিশিয়ে দিই তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড আর জল পরস্পর বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে। এটা কত সহজ লাগলো, কিন্তু মাধ্যমিকের কোশ্চেনটা এরকম আসবে। কিরকম, ভালো করে শোনো, শুনে নাও। এ একটা ধাতু আর বি একটি বর্ণহীন গ্যাস। তাহলে এ হচ্ছে একটা ধাতু এবং বি হচ্ছে বর্ণহীন গ্যাস, তাদের মিশ্রণে সি একটি পদার্থ তৈরি হচ্ছে যা সাদা গুঁড়োর মতো, সাদা গুঁড়োর মতো। এবং এর সাথে যখনই আমি জল মেশাচ্ছি তখন কি তৈরি হচ্ছে, একটি ক্ষারীয় পদার্থ আর একটি গ্যাস, যার বর্ণ কেমন, তীব্র ঝাঁঝালো। চলো ABCD কে শনাক্ত করো, সেম বিক্রিয়া, বুঝতে পারছো? তাহলে এ ধাতু মানে এটা কি হবে বলতো, ম্যাগনেসিয়াম। বি হচ্ছে গ্যাস, গ্যাসটা কি হবে বলতো, নাইট্রোজেন। সি হচ্ছে সাদা গুঁড়োর মতো পদার্থ, কি হবে বলতো, Mg3N2। এটা কি হবে বলতো, MgOH2। আর এটা কি হবে বলতো, NH3। এইভাবে মাধ্যমিকের প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি টপিকটা ভালো করে বুঝতে পারি, ঠিক আছে, তখন দেখবে এই জায়গাটা এইভাবে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা লজিক্যালি যদি পড়ি তাহলে ইজিলি এগুলো বুঝতে পারবো, আদারওয়াইজ এগুলো তো এমন কোনো ব্যাপারই কিছু নয়, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া এবং আমরা নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা মোটামুটি এখানে পড়লাম। ওকে, নেক্সট। আচ্ছা, নাইট্রোজেনের ব্যবহার বলে দিলাম। এবার হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া আমি একটু আগে বোঝালাম, হেবার পদ্ধতি। 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং পটাশিয়াম অক্সাইড অ্যালুমিনা চূর্ণের উপর দিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস যদি চালনা করা হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হয়ে যায় কি আমাদের, অ্যামোনিয়া। এই পদ্ধতিটার নাম একটু আগে বললাম, কি পদ্ধতি বলেছিলাম, হেবার পদ্ধতি। তো হেবার পদ্ধতিতে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন প্রস্তুত করতে পারি এবং এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া উদাহরণ।
তাহলে বিজারণ বিক্রিয়াটা আমরা এখানে পড়বো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। ক্লিয়ার? ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের একটা সুন্দর বিক্রিয়া হয়, ভালো করে শোনো। না তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া করো, ক্যালসিয়াম কার্বাইডটাকে নিতে হবে তোমাকে উত্তপ্ত। কত উত্তপ্ত? ভালো করে বোঝ। 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া করাস, তাহলে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া করা হয়, তাহলে তৈরি হয় ক্যালসিয়াম সায়ানামাইড। ভালো করে শোন কথাটা, সায়ানাইড নয়, সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড। আর কি তৈরি হয়? কার্বনের মিশ্রণ। তাহলে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে যদি আমি নাইট্রোজেন গ্যাস চালনা করি, তাহলে একটা বিশেষ পদার্থ তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড। আর কি তৈরি হচ্ছে? কার্বন। এই যে তুই ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণটা দেখেছিস, এই মিশ্রণটাকে একত্রে বলি আমরা বেসিক্যালি স্যার নাইট্রোলিম। এটাকে কি বলি বলতো? নাইট্রোলিম। এবং এই নাইট্রোলিমটা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই প্রশ্নটা মাধ্যমিকে বহুবার এসছে যে নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। তাহলে নাইট্রোলিম কি হবে স্যার? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে যে ধূসর বর্ণের ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ তৈরি হয় তাকে বলা হয় নাইট্রোলিম, এবং এটি জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। এইভাবে মনে রাখবে পরীক্ষার হলে, যেন আমাদেরকে কোনো দ্বিধাবোধ না থাকে আমি লিখবোটা কি। তো এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের বইয়েই আছে, আমি যে নোটস দেবো তাতেও আছে, এবং সম্ভবত একটা সাজেশনস তৈরি করছি। সেই সাজেশনসের মধ্যে প্রশ্ন উত্তরই থাকবে, প্রশ্নও থাকবে উত্তরও থাকবে, দুটোই থাকবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কাজটা চলছে আমার, আই হোপ মোটামুটি সেপ্টেম্বর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমার হয়ে গেলে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, তখন তারপর সে পারবো। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের কি গল্প, ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে বিক্রিয়াগুলো মোটামুটি সবই করলাম। এখন প্রকৃতিতে একটা নাইট্রোজেনের চক্র চলছে, বায়োলজিতে তোমরা পড়েছো বা লাইফ সায়েন্সে পড়েছো, কার্বন চক্র পড়েছো, নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রটা কি? ভালো করে শোনো। কি হয় না তো বাতাসের যে নাইট্রোজেন আছে, বজ্রপাতের সময় এই নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে দিয়ে তৈরি করে নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর যুক্ত করে তৈরি করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড আস্তে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দিয়ে তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড। মানে বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করছে? নাইট্রোজেন ডাই অক্সাইড। এই নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে তৈরি করছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশছে দিয়ে তৈরি করছে নাইট্রিক অ্যাসিড, দিয়ে মাটিতে পড়ছে। মাটিতে এই নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ধাতু যেমন কপার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকম ধাতুগুলোর সাথে বিক্রিয়া করছে দিয়ে নাইট্রেট লবণ তৈরি করছে, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রেট, কপার নাইট্রেট, এরকম নাইট্রেট লবণ তৈরি করছে। এই নাইট্রেট লবণগুলোকে উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করছে। কোন নাইট্রেট? আকাশের নাইট্রেট। তাহলে আকাশের নাইট্রোজেনটাকে মাটিতে চলে এলো, এই যে প্রসেস, এখানে হিউম্যান ইন্টারফেয়ারই করেনি, প্রকৃতি নিজেই চালাচ্ছে। এবং এই নাইট্রেট লবণটাকে উদ্ভিদ শোষণ করছে, শোষণ করে কি করছে? ফল মূল খাবারের মধ্যে দিয়ে রাখছে জমা, এবং সেই নাইট্রেটটাকে আমরা কি করছি? আবার গ্রহণ করছি। আমরা যে শাকসবজি খাচ্ছি এর মধ্যে নাইট্রোজেন থাকে। তো তোমরা বায়োলজিতে পড়েছো যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের প্রধান উপাদান নাইট্রোজেন, NH2 থাকে তার মধ্যে। তো এই নাইট্রোজেনটা কি হচ্ছে? আমরা গ্রহণ করছি, এবং আমরা সেই নাইট্রোজেনটাকে আবার বাতাসে ছেড়ে দিচ্ছি। কিসের মাধ্যমে? আমরা কি করছি? সকালে প্রাতঃক্রিয়া করি যেগুলো, তার মধ্যে দিয়ে নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে, ইউরিয়ার মধ্যে দিয়ে নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে। তো এই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে আমাদের কি হচ্ছে? নাইট্রোজেন গুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে? প্রকৃতিতে নাইট্রোজেনের একটা ভারসাম্য বজায় আছে, এটাকে বলবো আমরা কি? নাইট্রোজেন সাইক্লো। তাহলে আমাদের নাইট্রোজেনটা কমপ্লিট হলো, আই হোপ। এবার পড়বো আমরা H2S বা হাইড্রোজেন সালফাইড। তিনটি গ্যাস বলেছিলাম, আমরা অ্যামোনিয়াটা পড়লাম, আমরা নাইট্রোজেন পড়লাম, আর আমরা পড়বো কি? H2S। ওকে, এখন হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে গেলে প্রয়োজনীয় যে রাসায়নিক দ্রব্য আছে সেটা খুব সহজ, একদম ইজি। সেটা হচ্ছে ফেরাস সালফাইড, FeS, ফেরাস সালফাইড। আর কি দরকার হয় স্যার? লঘু H2S। ওপর মাথায় রাখবে বেটা, লঘু কিন্তু, হ্যাঁ, জল মিশ্রিত। তাহলে ফেরাস সালফাইডের সাথে আমরা কি তৈরি করব? মিশাবো লঘু H2S ওপর। এই ফেরাস সালফাইডের সাথে যদি আমি লঘু H2S ওপর মিশিয়ে দিই, তাহলে পরে আমাদের কি তৈরি হয়ে যায়? H2S তৈরি হয়ে যায়। তার জন্য একটা বিশেষ রকমের বোতল দরকার বা বিশেষ রকমের পাত্র দরকার, তাকে বলি আমরা উলফ বোতল বা দুমুখওয়ালা বোতল। তোমাদের বইয়ে থাকবে, দেখবে উলফ বোতলটা দেখতে এরকম দুটো মুখ আছে, যা এরকম দুমুখওয়ালা দেখতে পারো তোমরা, এরকম বোতল একটা।
এই বোতলের মধ্যে দিয়ে একটাতে থাকে দীর্ঘনল ফানেল, যার মধ্যে দিয়ে আমরা অ্যাসিড ঢালবো। এর মধ্যে দিয়ে আমরা কি করব বলতো, অ্যাসিড ঢালবো। আর নিচে থাকবে কি বলতো, ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড থাকবে, এখানে আছে ফেরাস সালফাইড। আর এর মধ্যে দিয়ে ঢালবো অ্যাসিড। অ্যাসিডটা কি হবে, এটা H2SO4। আর এখান থেকে একটা নির্গম নল যুক্ত থাকবে, এই নির্গম নল থেকে আমার কি বেরোবে, সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস। বিক্রিয়াটা কি হবে বেটা, বিক্রিয়াটা হবে স্যার ফেরাস সালফাইড FeS, তার সাথে আমি যদি H2SO4 এর বিক্রিয়া করিয়ে দিই, তাহলে আমার তৈরি হবে FeSO4 ফেরাস সালফেট, এবং তার সাথে তৈরি হবে কি H2S হাইড্রোজেন সালফাইড। এবং এই হাইড্রোজেন সালফাইড উপরে গ্যাসের মধ্যে দিয়ে বেরোবে, দিয়ে এখান থেকে হু হু করে বেরোবে, কিন্তু একে তো ধরতে হবে। কিন্তু তুমি লঘু নিয়েছো, লঘু, লঘু নেওয়ার জন্য এখানে কিছু হিট প্রডিউস হয়, তার ফলে এখান থেকে কিছু জলীয় বাষ্পও বেরিয়ে যায়। তার মানে এখান থেকে যে গ্যাসটা বেরোচ্ছে সেটা শুধু H2S নয়। তুমি বলবে স্যার শুধু H2S তৈরি হচ্ছে না, তুমি যেহেতু লঘু নিয়েছো এখানে কিছু জলও আছে, সেই জলও তৈরি বেরিয়ে যাচ্ছে। তার মানে আমার H2S আর জলের মিশ্রণ বেরোচ্ছে। তাহলে এগেইন আমাকে এখানে কি করতে হবে, জলটাকে অপসারিত করতে হবে। মানে এগেইন আমাকে কি করতে হবে বলতো, শুষ্কীকরণ করতে হবে। H2S কে শুষ্কীকরণ করার জন্য আমরা ইউজ করি ফসফরাস পেন্টক্সাইড P2O5। কেন স্যার, P2O5 হচ্ছে একটা আম্লিক অক্সাইড, এটা হচ্ছে আম্লিক একটা এক প্রকারের গ্যাস। তো যেহেতু দুটো অম্ল পরস্পর বিক্রিয়া করে না, সেই কারণে আমরা এক্ষেত্রে আম্লিক পদার্থ ইউজ করব P2O5 কে H2S গ্যাসকে শুষ্কি করার জন্য। তো H2S গ্যাসকে শুষ্ককরণ করার জন্য আমরা P2O5 চয়েস করলাম, এবং আমরা কি করব, এর মধ্য দিয়ে একটা P2O5 চূর্ণ এরকম পাত্র নেব, এই পাত্রের মধ্য দিয়ে P2O5 থাকবে, এবং এখান থেকে কি হবে, আমাদের H2S গ্যাসটা বেরিয়ে যাবে। আই হোপ বুঝতে পারছো, এখানে P2O5 থাকবে। এবার H2S গ্যাস তো বেরোবে, এবার একে সংগ্রহ করতে হবে নাকি রে। সংগ্রহ কি করে করবো স্যার, দেখা গেছে H2S গ্যাস খুব ভারী, বাতাসের থেকে ভারী। মানে আমি যদি একটা পাত্রে H2S নিয়ে ঢালি, জলের মতো সে পড়বে, তবে চোখে দেখতে পাবো না, বাট জলের মতো পড়বে। H2S ভারী গ্যাস। এবার ভারী গ্যাস হওয়ার কারণে এখান থেকে H2S বেরিয়ে নিচে পড়বে, ও উপরে পালিয়ে যাবে না। তো যদি তাই হয়, তাহলে এরকম ভাবে একটা পাত্র রেখে যদি আমি H2S নলটাকে রাখি, তাহলে H2S গ্যাস কোথায় জমবে বলতো, নিচে জমবে, আর বায়ুগুলো ওপর দিয়ে বেরিয়ে যাবে। নিচ দিয়ে বলেছিলাম নিম্ন অপসারণ, উপর দিয়ে বেরোলে কি বলবো, তাহলে ঊর্ধ্ব অপসারণ। কার ঊর্ধ্ব অপসারণ, বায়ুর। তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা কি করব, এই H2S গ্যাসকে সংগ্রহ করব রিতমপাল দ্বারা। নাইট্রোজেনকে কিভাবে সংগ্রহ করেছিলাম, কিভাবে, জলের। তাহলে অ্যামোনিয়াকে সংগ্রহ করেছিলাম বায়ুর নিম্ন অপসারণ, নাইট্রোজেনকে সংগ্রহ করেছিলাম জলের নিম্ন অপসারণ, আর দেখো H2S কে সংগ্রহ করছি বায়ুর ঊর্ধ্ব অপসারণ। এই তিনটের মধ্যে একটা তোমাদের এবার পরীক্ষায় আসবে, যাদের স্কুলে এই চ্যাপ্টারটা সিলেবাসে আছে। এই পরীক্ষা একটা আসবে, আশা করছি আসবে। এবার যদি মানে দেখে বাদ দিতে, তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা লজিক্যালি H2S গ্যাসকে সংগ্রহ করলাম, হেভি জিনিস তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার H2S এর ভৌত ধর্ম দেখো। H2S হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, এবং বেশি পরিমাণে H2S যদি আমরা ইনহেল করি, হোয়াট ডু ইউ মিন বাই ইনহেল, আমরা যদি নাকের মধ্য দিয়ে নিই, তাহলে পরে আমাদের বমি বমি ভাব পাবে। কেন, কারণ H2S এর গন্ধটা খুব দুর্গন্ধযুক্ত, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। যেখানে পচা ডিমের মতো গন্ধ পাবা, সেখানে জানবা H2S আছে বেটা। তাহলে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস H2S হওয়ার কারণে যদি বেশি পরিমাণে ইনহেল করো, নাও, তাহলে কি হবে বলো তো, বমি বমি ভাব পাবে, মাথা ঘুরবে। আর বেশি বেশি পরিমাণ নিলে পরে টসকেও যেতে পারো। সো বেশি পরিমাণে H2S নেওয়া যাবে না, H2S কে অল্প পরিমাণে নিতে হবে, ঠিক আছে। তাহলে H2S এটা হচ্ছে, H2S গ্যাস ভারী গ্যাস এবং যথেষ্ট পরিমাণ ভারী। তাহলে বায়ুর থেকে H2S ভারী হওয়ার জন্য তোকে এইভাবে সংগ্রহ করতে পারলাম আমরা, আনলেস পারতাম না, তাই না, লজিক তো তাই বলছে। তাহলে H2S গ্যাসের ভৌত ধর্ম বুঝলাম, ঠিক আছে। নেক্সট আমরা যে H2S এর রাসায়নিক ধর্ম বুঝি, H2S এর রাসায়নিক ধর্ম, চলো তাহলে এগুলোর দরকার নাই বলে আমি এগুলো মিটিয়ে দিচ্ছি। H2S এর রাসায়নিক ধর্ম কি, প্রথমত H2S এর জারণ। দেখো H2S গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সালফার। তাহলে H2S বেসিক্যালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে সালফার, আর তৈরি করে জল। সেই জন্য ধরো আমি একটা বোতল নিয়েছি, একটা বোতল, খোলা বোতল নিয়েছি, আর এর মধ্যে আমি H2S মিশ্রিত জল ভরে রেখেছি। মানে কি, এটাকে বলি আমরা H2S এর সম্পৃক্ত দ্রবণ।
H2S এর সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমরা একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে H2S এর সম্পৃক্ত দ্রবণ ভরে দিয়েছি। এখন এই পাত্রের মধ্যে যদি আমরা H2S এর সম্পৃক্ত দ্রবণকে ভরে দিই, তাহলে এখানে প্রচুর পরিমাণে H2S আছে, কিন্তু দেখো বাতাসে আবার অক্সিজেনও আছে যা এর সাথে কন্ট্যাক্টে আছে। তাহলে এখানকার যে H2S গুলো আছে না, সে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, দিয়ে তৈরি করে নেবে সালফার। আর এখানে যে সালফার গুলো তৈরি হবে জলে দ্রবীভূত হবে না, সালফার গুলো জলে দ্রবীভূত হবে না। না হওয়ার কারণে ও কি করবে, এখানে ভেসে বেড়াবে, এখানে ভেসে বেড়াবে, এখানে ভেসে বেড়াবে। তারপরে জলটা আস্তে আস্তে কি হয়ে যাবে বলতো, ঘোলাটে হয়ে যাবে। মাধ্যমিকের কোশ্চেন, যে H2S সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা খোলা বাতাসে রেখে দিই তাহলে সেটা ঘোলা হয়ে যায় কেন? তাহলে H2S সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা খোলা বাতাসে রাখি তাহলে সেটা কি হয়ে যায়, ঘোলা হয়ে যায়। তার কারণ কি, H2S অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে সালফার। সালফার জলে দ্রবীভূত হয় না, এখানে ঘুরে বেড়াবে, সেই কারণে জলটা কি যাবে, গোলা গোলা লাগবে। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে H2S এর এটা হলো জারণ ধর্ম। H2S এর সব থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া যদি বলো সেটা হচ্ছে কি, বিজারণ ধর্ম। H2S এর বিজারণ ধর্ম। বিজারণ মানে কি, অবভিয়াসলি অক্সিজেন বেরিয়ে যাবে, আর কি হতে পারে, হাইড্রোজেন যুক্ত হতে পারে। চলো দেখো, এই বিক্রিয়াটা সব থেকে বড় বিক্রিয়া। অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা হচ্ছে K2Cr2O7। অম্লায়িত, অম্লায়িত মানে তার মধ্যে তোমাকে দিতে হবে একটা H2SO4। তাহলে অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে যদি H2S গ্যাস চালনা করো, তার মানে তোমাকে, হ্যাঁ বাবা আমি ব্যালেন্স করছি না, H2S ব্যালেন্স তোমরা করে নিও। তাহলে অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে যদি আমি H2S গ্যাস চালনা করি, তাহলে বোঝো তিনটে পদার্থ আছে। কি কি স্যার? K2Cr2O7, H2SO4, H2S। ভালো করেছো। অম্লায়িত, অম্লায়িত মানে কি দিয়েছি বলতো, H2SO4। পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে H2S চালনা করলাম। এবার এই যে এটা রং, এটা রং হয় কমলা, এটা রং কি হয়, কমলা। এই বিক্রিয়া হলে পরে এখান থেকে তৈরি হয় ক্রোমিক সালফেট Cr2SO4(3). এটার রং হয়ে যাচ্ছে কি বলতো, সবুজ। তার সঙ্গে কি তৈরি হয় স্যার? তার সঙ্গে তৈরি হয় পটাশিয়াম সালফেট, তার সঙ্গে কি তৈরি হয়, সালফার, তার সঙ্গে তৈরি হয় জল। ব্যালেন্স গুলো করে নিও, দেখবে 3S বোধহয় 7H2 এরকম কিছু কিছু থাকবে। হ্যাঁ, এটা 3S আছে না, এটা 7H2 আছে না, দেখে নিস একবার। আমি ব্যালেন্সটা করছি না, মনে নাই ব্যালেন্স আমার, করলে এখনই করে নেওয়া যাবে, বাদ দে, আমার সময়টা নাই বলে আমি করছি না। তো এই আগে আগে ব্যালেন্স গুলো তোমরা ভরে দিও। এবার আমি কি বলতে চাইছি, তাহলে অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কি কি তৈরি হচ্ছে স্যার, ক্রোমিক সালফেট যার রং সবুজ। তাহলে এখান থেকে ভিজিবল চেঞ্জ কি দেখতে পাচ্ছ তুমি, যে স্যার আমি কমলা রঙের পদার্থ নিয়েছিলাম হয়ে গেছে সবুজ। তাহলে এখানে বর্ণ পরিবর্তন হয়। যখনই বর্ণ পরিবর্তন হচ্ছে তখন জানবে তুমি বিক্রিয়া সাকসেসফুল হয়েছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2S পরস্পর বিক্রিয়া করছে উইথ দ্য হেল্প অফ H2SO4, এবং সেখান থেকে তৈরি হচ্ছে ক্রোমিক সালফেট, পটাশিয়াম সালফেট, এবং তৈরি হচ্ছে সালফার। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটা কিন্তু বড় বিক্রিয়া, এই বিক্রিয়াটা পরীক্ষায় আসার মতো বিক্রিয়া, এবং এইটা হচ্ছে বিজারণ ধর্মের উদাহরণ। মাধ্যমিকে কিভাবে লিখবে, এই প্রশ্নটা দেবে H2S এর বিজারণ ধর্ম লেখো না, এইভাবে দেবে না। কিভাবে দেবে তাহলে, বলবে অম্লায়িত, ভালো করে শোন কোশ্চেনটা মাধ্যমিকের, অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়, বিক্রিয়া সমীকরণটি লেখো, বাস। এই 1+1। তাহলে বর্ণের কি পরিবর্তন হয় স্যার, কমলা থেকে সবুজ হয়ে যায়। আর বিক্রিয়া সমীকরণ তো তোমাকে এবার ব্যালেন্স দিয়ে লিখতে হবে, 4 বসবে এখানে, যা যা বসবে সেগুলো সব দিতে হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম? তাহলে এই হলো গল্প আমাদের লজিক্যালি। ক্লিয়ার? তাহলে H2S এর আমরা জারণ ধর্ম বললাম, H2S এর বিজারণ ধর্ম বললাম। H2S আমরা বারবার বললাম একটা আম্লিক গ্যাস। তাহলে আম্লিক গ্যাস হলে পরে তার কিন্তু অম্ল ধর্ম এখনো পড়িনি আমরা। স্যার কি করে বুঝবো H2S আম্লিক গ্যাস? চলো একটা পাত্রে জল নাও, জলের মধ্যে H2S গ্যাসকে রেখে দাও, দেখা যাবে H2S গ্যাসটা ভেঙে যায়, বিয়োজিত হয়। বিয়োজন বিক্রিয়াটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তড়িৎ বিশ্লেষণ, কেউ পড়নি আমি জানি। সো এখান থেকে তৈরি হয় 2H++S2-। তো এখানে যদি আমরা এবার নীল লিটমাসকে ধরি, দেখা যায় নীল লিটমাসটা লাল হয়ে যায়। তাহলে নীল লিটমাসকে লাল কে করে স্যার, অ্যাসিড। তাহলে এই H2S এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে যদি লাল করে তাহলে অবভিয়াসলি স্যার H2S টা কি হবে, একটা অ্যাসিড বা অ্যাসিডিক ইন নেচার, আম্লিক পদার্থ হবে অবভিয়াসলি। এবার H2S এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলেই বুঝতে পারবো। যেমন ধরো H2S এর সাথে যদি আমরা কোন একটা ক্ষারের বিক্রিয়া করাই, NaOH এর বিক্রিয়া করাই,
তাহলে এখান থেকে তৈরি হয় সোডিয়াম সালফাইড আর তৈরি হবে বেটা তোমার জল। তাহলে দেখো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ আর জল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম H2S হচ্ছে কি একটা আম্লিক পদার্থ। H2S এর আরো একটা বিশেষ বিক্রিয়া আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি? কিছু ধাতু আছে, সেই ধাতুর সাথে না H2S বিক্রিয়া করে নেয়, সেই ধাতুর লবণ তৈরি করে। যেমন ধরো কোনো একটা জায়গায় একটা ধাতু নিয়েছো, কথা মানে বলছি, ধরো তুমি নিয়েছো কোনো এক জায়গায় যে সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট, ঠিক আছে? আমি ধরো সিলভার নাইট্রেট নিয়ে নিয়েছি। এখন সিলভার নাইট্রেট নেওয়ার ফলে তার সাথে যদি আমি H2S এর বিক্রিয়া করাই, তাহলে দেখা যায় আমার এখানে তৈরি হয় Ag2S, সিলভার সালফাইড, আর তার সাথে কি তৈরি হচ্ছে স্যার? HNO3। এই তৈরি হচ্ছে। এই যে সিলভার সালফাইড দেখছো, এটা রং কি বলতো? কালো। সেই রকমই যদি আমি কপারের সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখা যাবে এখানে কি তৈরি হচ্ছে? কপার সালফাইড। আমি যদি লেডের সাথে বিক্রিয়া করাই, কি তৈরি হবে? লেড সালফাইড। তাহলে এখানে সেম ভাবে কপার সালফাইড, লেড সালফাইড এগুলো তৈরি হতে পারে, আর এগুলোর প্রত্যেকটার রং হচ্ছে কি বলতো? কালো। তাহলে কোনো একটা জায়গায় ধাতু আছে কিনা, ধাতু আছে কিনা জানতে গেলে সেখানে যদি আমি H2S গ্যাস চালনা করে দিই আর তার রং যদি কালো হয়ে যায়, আমরা বুঝবো সেখানে ধাতু আছে। সেই জন্য ধাতবমূলক শনাক্তকরণে, মাধ্যমিকের কোশ্চেন, ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? H2S। শুনবে না, মাধ্যমিকে আসবে, পারবে না। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনটা পারুল টার্গেট যখন আমরা করাবো, তবে পারুল টার্গেটে বসে আছে এই কোশ্চেন যে কোন গ্যাস ধাতব মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে মাথায় রাখবে H2S, ধাতবমূলক শনাক্তকরণে এই গ্যাসটি ব্যবহৃত হয়। এবার তাহলে কোনো একটা জায়গায় H2S বেরোচ্ছে, সেখানে আমরা কি করে বুঝবো H2S গ্যাস বেরোচ্ছে? প্রথমত তার গন্ধ শুকে নাকি রে, হ্যাঁ না বল, পচা ডিমের মতো গন্ধ হলে স্যার সেটা H2S। অনেক সময় গন্ধ নাও পেতে পারো, তোমার নাক খারাপ হতে পারে বা কিছু হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে H2S গ্যাস যেহেতু বিষাক্ত, তাই এটাকে শনাক্ত করা আমাদের দরকার। কিভাবে শনাক্ত করব? আমরা কি করলাম, লেড অ্যাসিটেট নামক একটা পদার্থ আছে, লেড অ্যাসিটেট। এই লেড অ্যাসিটেটে সিক্ত কোনো কাঁচ দণ্ড বা কাগজ, একটা কাগজ নিলাম, সে কাগজটাকে রোল করলাম, ধরো এখানে লেড অ্যাসিটেট আছে, এর মধ্যে ভরে দিলাম, দিয়ে বার করে দিলাম, তাহলে এর মধ্যে লেড অ্যাসিটেট লেগে গেল। যেখান থেকে গ্যাসটা বেরোচ্ছে সেখানে যদি আমি লেড অ্যাসিটেটটাকে ধরি এবং সেটা যদি কালো হয়ে যায়, কেন কালো হয়ে যায়? কারণ লেডের সাথে H2S বিক্রিয়া করে কি তৈরি করবে বেটা? লেড সালফাইড। আর লেড সালফাইডের রং কি? কালো। তো যদি কালো হয়ে যায়, তাহলে আমরা বুঝবো সেখানে কি আছে? H2S আছে। তাহলে কোন একটা জায়গায় H2S কে শনাক্ত করতে গেলে বা চিনতে গেলে যেখান থেকে H2S বেরোচ্ছে কি না, এইটা হচ্ছে তার শনাক্তকরণ। কি? লেড অ্যাসিটেটের মধ্যে যদি আমরা H2S গ্যাসকে চালনা করি, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হয়ে যাবে বলতো? লেড সালফাইড, এবং আমরা পাবো অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা এবার আমরা পেতে পারি। ক্লিয়ার হয়েছে গল্পটা? ক্লিয়ার হলো গল্পটা? তাহলে H2S এই হলো গল্প। এখন H2S বিষাক্ত তো গ্যাস অবভিয়াসলি, কিন্তু H2S ক্ষয়ক্ষতিও অনেক করে। কি ক্ষয়ক্ষতি? ধরো তুমি কোনো এক কালে পুরনো কোনো তৈলচিত্র কিনেছো, কাইন্ড অফ মোনালিসা, ঠিক আছে, এরকম একটা তৈলচিত্র কিনেছো, কিছু একটা পেন্টিংস অনেক পুরনো, আজ থেকে 150-200 বছর আগে। তখনকার কালে কি হতো? রংগুলো তৈরি হতো আজকের মতো নয়, তখন বিভিন্ন ধাতু টাতুকে মিশিয়ে টিশিয়ে রং তৈরি করা হতো। এবার ওই তৈলচিত্র এনে তুমি তোমার ঘরে রেখে দাও, এবং দেখা যাবে সেই তৈলচিত্রটা আস্তে আস্তে কালো হয়ে যায়। কেন কালো হয়ে যায়? কারণ ওই ধাতুর যে মূলকগুলো ইউজ করা হয়েছে ওই লবণটা বা ওই রংটা তৈরি করতে, বারবার বলছি, ওই রংটা তৈরি করতে কি হয়েছে? বিভিন্ন ধাতু ইউজ করা হয়েছে। তাহলে এই ধাতুগুলো যখনই H2S এর সংস্পর্শে আসবে বেটা, সেটা কি হয়ে যাবে? রং কি হয়ে যাবে? কালো। সেটা তৈলচিত্র আস্তে আস্তে কি হয়ে যায়? কালো হয়ে যায়। সেই জন্য অনেক সময় রূপোর গয়না দেবে একটু একটু কালো কালো কালচে ভাব পড়ে যায়। সোনাতে আবার এটা হয় না, কারণ সোনা কোনো রকম ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেটা তো তাকে সোনা বলা হয়। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তো সোনা এরকম ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করেন না, বাট সিলভার বা রূপো এরকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে নেয়। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বলতে বললাম। তাহলে আমরা 3টি গ্যাস প্রস্তুতি পড়লাম। কি কি পড়লাম? অ্যামোনিয়া, বহুত বকলাম। আমরা পড়লাম নাইট্রোজেন, আমরা কি পড়লাম? H2S। 3টি গ্যাসের একদম গল্পের মতো বলার চেষ্টা করলাম তোমাদেরকে, এইভাবে হয়। তো চ্যাপ্টার তো এখানেই শেষ নয়, আরো 3টে জিনিস আছে। কি কি? অ্যাসিড প্রস্তুতি। প্রথম অ্যাসিড হচ্ছে HCl প্রস্তুতি, দ্বিতীয় অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি উইথ দ্য হেল্প অফ অসওয়াল্ড, অ্যান্ড 3 নম্বর হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। কিন্তু এগুলোর পরীক্ষাগার নয়, এগুলোর শিল্প প্রস্তুতি। শিল্প মিন্স এখানে আমাকে প্রচুর পরিমাণে তৈরি করতে হবে। কেন প্রচুর পরিমাণে তৈরি করতে হবে? তবেই তো বিক্রি করব।
এবং বিক্রি করে টাকা ইনকাম করব, যেটা আমরা হাতে এখন দেখছি নাকি। কি করতেছো? মাকে দিয়ে নিয়ে আনছি। মাকে পাঠিয়েও নিয়ে যাবে মা। ওকে, তো আমরা এবার পড়বো হচ্ছে HCl প্রস্তুতি। HCl প্রস্তুতিটাকে কি বলবো? সংশ্লেষণ পদ্ধতি। কি বলবো? সংশ্লেষণ পদ্ধতি। তো দেখো সংশ্লেষণ পদ্ধতিটা কি। তো HCl প্রস্তুত করতে গেলে হাইড্রোজেন আর ক্লোরিন কে যদি বিক্রিয়া করো, বিক্রিয়া হয়ে যাবে। কিন্তু কেমন বিক্রিয়া হবে? সূর্যালোকের উপস্থিতিতে। ঠান্ডা ঘর বা অন্ধকার ঘরে বিক্রিয়া হবে না, সূর্যালোকের উপস্থিতিতে আমাদের HCl প্রস্তুত হবে। তাহলে বেসিক্যালি আমরা H2 আর Cl2 কি করে পাবো স্যার? এত H2। তাহলে আগের দিন আমরা পড়িয়েছিলাম জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস পাওয়া যায়? তনুষ্কা, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস পাওয়া যায়? কি হবে পিয়াসা? হ্যাঁ, H2, হাইড্রোজেন। ঠিক, তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোড থেকে পাবো হাইড্রোজেন। আর আমরা আগের দিন পড়েছিলাম সোডিয়াম ক্লোরাইড বা গলিত সোডিয়াম ক্লোরাইডে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে কি পাবো? ক্লোরিন। তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিনকে নিলাম, দিয়ে তাদেরকে মেশাচ্ছি, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া হয়ে তৈরি হয়ে যাচ্ছে কি? হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইডকে জলে মিশিয়ে দাও, তৈরি হয়ে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড। কত সহজ স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা। ইয়েস, অবভিয়াসলি, সেই জন্য মিউরিয়েটিক অ্যাসিড সস্তা। বাথরুম ক্লিন করো যে অ্যাসিড, তার নাম কি বলো তো? মিউরিয়েটিক অ্যাসিড। দেখবে হাতে দিও না, অ্যাসিড আবার হাতে লেগে যায়। তো ওই অ্যাসিডটাই তোমরা তৈরি করছো এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু ওটা খুব ডাইলুট, লঘু। কিন্তু তীব্র HCl আবার খুব ডেঞ্জারাস। HCl কে এই প্রসেস ছাড়াও আরো একটা প্রসেস আছে, তাকে বলা হয় লে ব্ল্যাঙ্ক পদ্ধতি বা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি। লে ব্ল্যাঙ্ক বা লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl কে প্রস্তুত করা যায়। কিভাবে স্যার? না তো আমরা সমুদ্র থেকে প্রচুর লবণ পাই, দ্যাটস কল্ড সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আর যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে তৈরি হয়ে যায় আমাদের HCl এবং তার সাথে তৈরি হয় সোডিয়াম সালফেট। এই প্রসেসটাকে বলবো আমরা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি বা লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। লে ব্ল্যাঙ্ক বা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি কি? না তো স্যার সোডিয়াম ক্লোরাইডের সাথে H2SO4 বিক্রিয়ায় তৈরি হয়ে যায় সোডিয়াম সালফেট, আর কি তৈরি হয়ে যায়? HCl। এইটা হচ্ছে তোমাদের লা ব্ল্যাঙ্ক পদ্ধতি। ক্লিয়ার? এবার আসছি আমরা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। আমরা আজকে ক্লাসের প্রথম দিক থেকেই নাইট্রিক অ্যাসিডের বারবার কথা বললাম, অসওয়াল্ড পদ্ধতি। তো অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে অ্যামোনিয়া। একটু আগে বললাম অ্যামোনিয়ার ব্যবহারেও। তো অ্যামোনিয়াকে নিলাম এবং অ্যামোনিয়াকে যদি প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটকের ওপর অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অক্সাইড। তৈরি করছে কি বেটা? নাইট্রিক অক্সাইড। এটা হচ্ছে প্রথম পদার্থ। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে প্রথম ধাপে যে পদার্থ উৎপন্ন হয় তার নাম কি বেটা? নাইট্রিক অক্সাইড। কি করলাম? অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি তৈরি করলাম? নাইট্রিক অক্সাইড। ক্লিয়ার? এই নাইট্রিক অক্সাইডকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় এবং তৈরি করা হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। শর্তগুলো তোমরা বই থেকে পড়ে নিও, আমি শুধু স্টেপগুলো বলছি, ভালো করে বোঝো। তাহলে প্রথম স্টেপে কি হচ্ছে স্যার? অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি তৈরি করছি আমরা? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডের সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছি, দিয়ে কি তৈরি করছি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডকে জলে সরাসরি মিশিয়ে দাও, তোমার তৈরি হয়ে গেল নাইট্রিক অক্সাইড, সরি নাইট্রিক অ্যাসিড। এবং তার সাথে তৈরি হয় সামান্য পরিমাণ নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডটাকে আবার আমরা বিক্রিয়ায় কাজে লাগাতে পারবো। তাহলে কটা ধাপে আমি অ্যাসিড তৈরি করলাম? 3টি। প্রথম ধাপ স্যার, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি তৈরি করছেন? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের আবার বিক্রিয়া করছেন, কি তৈরি হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডকে সরাসরি জলে মেশাচ্ছি, দিয়ে কি তৈরি করছি? নাইট্রিক অ্যাসিড। এবং সেখানে সামান্য পরিমাণ এনও তৈরি হবে, ওই এনওটাকে আবার তুমি বিক্রিয়া কাজে লাগাতে পারো। এই হলো অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। মাত্র 3টি স্টেপে করে নিলাম। ক্লিয়ার? এবার স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। ভালো করে বোঝো। সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে আমরা কতগুলো চেম্বার চয়েস করব, বিভিন্ন রকমের চেম্বার। এবং এখানে আমরা যে পদার্থটাকে পোড়াবো সেটা হচ্ছে আয়রন পাইরাইডস বা সালফার। পরে করবি আয়রন পাইরাইডস বা সালফার। তাহলে প্রথম চেম্বার আছে, প্রথম চেম্বারের মধ্যে আমরা কি করছি? আয়রন পাইরাইডস এবং সালফার। এখানে কি করছি আমরা? আয়রন পাইরাইডস এবং সালফার। এখানে ধরো আয়রন পাইরাইডস নিয়েছো, আয়রন পাইরাইডস, আর তার মধ্যে তুমি অক্সিজেন দিয়ে একে পোড়াচ্ছ। তুমি আয়রন পাইরাইডস না নিয়ে সালফার নিয়েও পোড়াতে পারো। তাহলে এখানে আয়রন পাইরাইডস আর সালফার পুড়িয়ে তুমি তৈরি করবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং এখান থেকে সালফার ডাইঅক্সাইড বেরোবে।
তাহলে আমি আয়রন পাইরাইডস এবং বা সালফার যে কোনো একটাকে অক্সিজেন উপস্থিতিতে পোড়ালাম, দিয়ে আমি প্রথম চেম্বারে তৈরি করলাম কি বেটা সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড থেকে কি করলাম পরবর্তী চেম্বারে নিয়ে গেলাম। পরবর্তী চেম্বারে এই জায়গাটায় কি করা হয় ধূলিকণা মুক্ত বায়ু নেওয়া হয়। কেন ধূলিকণা মুক্ত বায়ু নিচ্ছি পরে বোঝাচ্ছি। এখানে নিলাম চেম্বারটা, বুঝতে পারছিস তো? এই এবার এখানে কি করা হয় একটা বিশেষ রকমের অনুঘটক ইউজ করা হয়, তাকে বলছি আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তাকে কি বলছি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, তাকে বলছি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5। এর আরেকটা নাম হচ্ছে অ্যাসবেস্ট চূর্ণ। অ্যাসবেস্ট চূর্ণ, অ্যাসবেস্ট চূর্ণ। এবার এখান থেকে কি বেরোচ্ছে বেটা বলো তো সালফার ডাইঅক্সাইড, ঠিক তো? কেন এই চেম্বার থেকে তৈরি করেছো। এই সালফার ডাইঅক্সাইডের সাথে কি করা হয় ধূলিকণা মুক্ত বায়ু। তাহলে আমি কোনো না কোনো দিক দিয়ে আমি ধূলিকণা মুক্ত বায়ুকে চালনা করব, বা এখানে ধূলিকণা মুক্ত বায়ুকে চালনা করব, অক্সিজেন ঢুকবে। আর এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের মধ্য দিয়ে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন গেলে পরে এরা বিক্রিয়া করে তৈরি করে নেবে সালফার ট্রাইঅক্সাইড। স্যার ধূলিকণা মুক্ত বায়ু কেন? যদি আমরা এখানে ধূলিকণা যুক্ত নিতাম, ধূলিকণা থাকতো, এই ধূলিকণাগুলো কি করতে বলতো এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে নষ্ট করে দিত। এটাকে বলা হয় অনুঘটক বিষ। কি বলা হয় অনুঘটক বিষ। তাহলে এখানে যে আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডটা চয়েস করেছি সেটা কি হয় যদি ধূলিকণা থাকতো বায়ুতে তাহলে এটা নষ্ট হয়ে যেত আস্তে আস্তে। আচ্ছা এই ভিডিওটা বন্ধ হয়ে গেছিল বলে আবার চালু করছি, এখান থেকে বলছি, এখান থেকে হয়েছিল হয়তো বন্ধ, দেখ তোদের জন্য। তো আমরা কি করছি যে এখানে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে যুক্ত হয়ে বিক্রিয়া করছে এবং তৈরি করছে সালফার ট্রাইঅক্সাইড SO3। এখানে ধূলিকণা মুক্ত বায়ু কেন দরকার বারবার বলছি, ধূলিকণা মুক্ত বায়ু এই কারণে নিচ্ছি যাতে করে আমার কি হয় এই অনুঘটকটা নষ্ট না হয়। যদি ধূলিকণা থাকতো তাহলে এই অনুঘটকটা কি হয়ে যেত বলতো নষ্ট হয়ে যেত, ডিস্ট্রয় হয়ে যেত। তাহলে বারবার তোমাকে অনুঘটক পাল্টাতে হতো, তাই না? তাহলে তোমার এখানে বারবার ক্ষতি হতো, ক্ষয় হতো। এটা দাম বেশি নয় বাট তাও বারবার চেঞ্জ করতে হবে, কি দরকার? সেজন্য আমরা কি করছি ধূলিকণা মুক্ত বায়ু ভরছি আর সালফার ডাইঅক্সাইড নিচ্ছি, বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছি। এই সালফার ট্রাইঅক্সাইড এই দিক দিয়ে পাঠাচ্ছি অন্য একটা চেম্বারে এবং ওপর থেকে কি করছি 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ফেলছি। তাহলে ওপর থেকে যদি 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ফেলি, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করছে, দিয়ে তৈরি করছে একটা বিশেষ পদার্থ, তার নাম হচ্ছে ওলিয়াম H2S2O7। এর নাম হচ্ছে ওলিয়াম। এটা তোমাদের স্কুলের পরীক্ষায় দেবেই, স্টার দিয়ে রাখো, দেবেই পরীক্ষায় ওলিয়াম H2S2O7। এর আরেকটা নাম আছে, কি নাম? পাইরো সালফিউরিক অ্যাসিড। কি বললাম? পাইরো সালফিউরিক অ্যাসিড। তাহলে এর আরেকটা নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। এর আরেকটা নাম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে তিনটি নাম বললাম, ওলিয়াম, পাইরো সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। 100% ওলিয়ামকে আমরা বলি সালফান। এটাও পরীক্ষায় দেবে, 100% লিখে দাও। এবার কোন স্যার যদি এটা দেখে ও তুই বলেছিস দিবি, চাল দেবো না, যা ভাগ, তাহলে আর কিছু করার নাই। 100% ওলিয়ামকে কি বলা হয়? সালফার। গুলো ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য, ঠিক আছে? 100% ওলিয়ামকে আমরা কি বলি বলো তো? সালফান। সালফান। তো ওলিয়াম তৈরি হলো, ওলিয়াম তৈরি হলো। তাহলে কটা স্টেপ করলাম ভালো করে বোঝো। প্রথম স্টেপ, এটা প্রথম স্টেপ। কি করছি আয়রন পাইরাইডসকে অক্সিজেনের সাথে পোড়াচ্ছি, দিয়ে কি তৈরি করছি বলতো সালফার ডাইঅক্সাইড। দ্বিতীয় স্টেপ স্যার সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা ধূলিকণা মুক্ত বায়ু নিচ্ছি, দিয়ে তৈরি করছি সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডকে আমরা কি করছি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করছি ওলিয়াম। তাহলে স্যার 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 3টে স্টেপ হলো, কিন্তু এখনো অ্যাসিড তৈরি হয়নি। এখান থেকে যে ওলিয়ামটা পাচ্ছ সেই ওলিয়ামটাকে তুমি জলে মিশিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে বিক্রিয়া যদি বলি, প্রথম স্টেপের বিক্রিয়া সালফার প্লাস অক্সিজেন কি হয়ে গেল সালফার ডাইঅক্সাইড। পরের স্টেপের বিক্রিয়া স্যার 2SO2 প্লাস O2 তৈরি হয়ে গেল 2SO3। এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া। সালফার ট্রাইঅক্সাইড কি করছে H2SO4 এর সাথে বিক্রিয়া করছে, দেখে নাও লেখা আছে, দিয়ে তৈরি করছে H2S2O7 ওলিয়াম। এবং H2S2O7 তার সাথে আমি জলের বিক্রিয়া করাচ্ছি, দিয়ে তৈরি করছি 2H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এইরকম 4টি ধাপ পরীক্ষায় এসছে। মাধ্যমিকের প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রত্যেকটি ধাপের শর্ত সহ সমীকরণগুলি লেখো। তাহলে এখানে শর্ত লিখতে হবে, সমীকরণ, শর্ত, সমীকরণ, 4টে লিখবো, 3 দিয়ে দিবে। এই ক্লিয়ার? এখন আমরা যেমন HCl এর ক্ষেত্রে HCl কে সরাসরি জলে মেশালাম, দিয়ে কি তৈরি করে দিলাম? HCl কে সরাসরি জলে মিশিয়ে কি তৈরি করে নিলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড।
তাহলে স্যার সালফার ট্রাইঅক্সাইডকেও তো ডাইরেক্ট জলে মিশিয়ে দিতে পারতেন, তাহলে বিক্রিয়াটা কি হতো দেখো স্যার, SO3 প্লাস H2O দিয়ে তৈরি হয়ে যেত H2SO4, হতো না বলো? তো সেটা করলেন না কেন? সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দিয়ে দিতে পারতেন, তাহলে আমার সহজ হতো, এইসব ঝামেলা করার দরকারই ছিল না, হতো না। সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি জলের ডাইরেক্ট বিক্রিয়া করায়, এখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে আসি, তাহলে সালফার ট্রাইঅক্সাইড প্রথম জলের সাথে বিক্রিয়া করবে, কিন্তু বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হওয়ার পর সালফার ট্রাইঅক্সাইডের জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা কমে যাবে। তার ফলে কি হবে, সালফার ট্রাইঅক্সাইড এখানে দ্রবীভূত হবে না। যদি সালফার ট্রাইঅক্সাইড দ্রবীভূত না হয়, বেটা জলও তোমার অ্যাসিডও তৈরি হবে না, তাহলে সালফার ট্রাইঅক্সাইড এখানে দ্রবীভূত হতে পারবে না, লঘু হয়ে যাবে। সালফার ট্রাইঅক্সাইড এখানে জলে মিশবে, কিন্তু বেশি মিশতে পারবে না, বরং কি হবে, সালফার ট্রাইঅক্সাইড এখানে ধোঁয়ার মতো তৈরি করবে, ক্লাউড, তাকে বলবো সালফার ট্রাইঅক্সাইড ক্লাউড। এখানে আস্তে আস্তে সালফার ট্রাইঅক্সাইডের ক্লাউড তৈরি হয়ে যাবে, এবং আমরা এটা চাই না। আমরা এত কষ্ট করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছি, তাকে এমনি নষ্ট করতে দেবো? নো। তো আমরা কি করব, এই প্রসেসে যাব এবং আমরা H2SO4 তৈরি করব। তাহলে আমরা তিনটি অ্যাসিডের শিল্প প্রস্তুতি পড়লাম, HCl পড়লাম, সংশ্লেষণ পদ্ধতি, আর একটা পড়লাম কি বলতো, লেবেলিং পদ্ধতি। আমরা অসওয়াল্ড পদ্ধতি পড়লাম, নাইট্রিক অ্যাসিডের 3টি স্টেপ পড়লাম, মনে করে দেখো। এবং আমরা কি করলাম, এখানে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি পড়লাম, স্পর্শ পদ্ধতিতে, যেখানে 4টি স্টেপ সহজে ব্যাখ্যা করা গেল। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে অজৈব রসায়নের এই পার্ট আমরা আজকে শেষ করলাম, কমপ্লিট হয়ে গেল অজৈব রসায়নের এই টপিক। নেক্সট দিন আমরা ধাতুবিদ্যা পড়বো, পরের দিন পরীক্ষা আছে, পড়ে আসবে।